হ্যাঁ। তো আমরা আজকে, হ্যাঁ, প্র্যাকটিস ব্যাচ যেটা পিএসসির জন্য, পাবলিক সার্ভিস কমিশনের জন্য, এই প্রথম থেকেই বলে রাখি, তোমাদের যারা যারা এই প্র্যাকটিস ব্যাচে আছো সবারই প্রায় সিলেবাস হয়তো আমার কাছেই পড়েছো, আমারই স্টুডেন্ট, তোমাদের সিলেবাস কিন্তু সব কমপ্লিট আছে, থিওরি মোটামুটি কমপ্লিট। সেই জন্য প্র্যাকটিস ব্যাচে কিন্তু আমরা থিওরি আলোচনা করব, কিন্তু খুব সামান্য, বা অঙ্ক করতে করতে যেই জিনিসগুলো কাজে লাগবে সেগুলো বলবো। এবং প্র্যাকটিস ব্যাচের যেটা আমি ঠিক করেছি ধরনটা হচ্ছে, আমরা হাতে পাচ্ছি 9 মাস, একদম হিসেব করে চলতে হবে। আজকে ধরো 16ই জানুয়ারি, আমাদের 14ই সেপ্টেম্বর বাংলা মিডিয়ামের পরীক্ষা হবে, যারা বাংলা মিডিয়াম দেবে সবাই বাংলা মিডিয়ামই দেবে, হয়তো কিছু কিছু জন ইংলিশ মিডিয়াম দিলে দিতে পারো, সিট সেখানে খুব সামান্যই থাকে। যাই হোক, সেটা পরের বিষয়, ফর্ম ফিল আপ হোক না হোক সেগুলো। তো আপাতত 9 মাস যেটা হাতে আছে আমাদের, তোমরা যদি খুব ভালো করে পিএসসি সিলেবাসটা দেখো, আমি পিএসসি সিলেবাস সবাই মোটামুটি জানো, তো আমি তো পিএসসি সিলেবাসটা ডিটেলস সব বলেও দিয়েছি। সেখানে দেখবে পিএসসি সিলেবাসে টোটাল আমাদের উম, 10-12টা পোর্শন আছে। তো সেই পোর্শনগুলো কিন্তু সবই অ্যানালিসিস, সবই হচ্ছে আমাদের এসএসসির সঙ্গেই মিলে যায়, এবং যেহেতু তোমাদের এসএসসির ফুল কোর্স করা কমপ্লিট, একমাত্র বুলিয়ান অ্যালজাবরা একটা পোর্শন আছে যেটা আমি বলে দেবো, সেখানে 2-3টা ক্লাস লাগবে, সেই ক্লাসটা আমি করিয়ে দেবো। সেই পোর্শনটা খালি নতুন, বাকি কিন্তু সবকিছুই এসএসসির মতো। তবে হ্যাঁ, এসএসসির 11-12-এ যে বিষয়গুলো এক্সট্রা আছে সেগুলো কিন্তু পিএসসিতে নেই। তার খুব সামান্যই আছে, কি কি আছে আমি বলে দেবো। আমার যেটা বলার সেটা হচ্ছে যে, তোমরা যেহেতু সবই আমার ওল্ড স্টুডেন্ট, সবই আমার কাছে পড়েছো, আমার পড়ানোর ধরন থেকে শুরু করে সবকিছুই তোমরা জানো, এবং আজকে আমি অ্যানালিসিসটা না করি, আমি শনিবার থেকে শুরু করব। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই 9 মাসে আমরা 10টা পোর্শন শেষ করব। কি করে শেষ করবো? পার মান্থ একটা করে পোর্শন, এরকম ভাবে প্রত্যেক মাসে একটা করে পোর্শন নেবো, একটা করে পোর্শন একদম ভালো করে রিভিশন দেবো, একদম ভালো করে, মানে খুঁটিনাটি সব কিছু করব, সমস্ত অঙ্ক করব, সেখান থেকে যা যা করিয়েছি সেগুলো একবার করে রিভিশন দেবো, যা যা করব নতুন সেগুলোও কিছু কিছু জিনিস বলবো। কারণ বুঝতেই পারছো যে যত দিন যাচ্ছে তত কোশ্চিন আপ টু ডেট হচ্ছে, নতুন নতুন কোশ্চিন আসছে, তার ফলে যে যেই ব্যাচেই পড়ছো, এখানে ব্যাচ 1 থেকে শুরু করে ব্যাচ 6 অব্দি আমার স্টুডেন্ট আছো, তো যে যেই কোনো ব্যাচেরই স্টুডেন্ট হোক, হুম, তারা মানে পড়ানো কিন্তু দিন দিন এখন আপ টু ডেট হচ্ছে, এবং দিন দিন কিন্তু আপ টু ডেট হওয়ার ফলে কি হচ্ছে, যে আমাদের কিন্তু নতুন নতুন আরো কোশ্চিন আসছে, সেই কোশ্চিনগুলো কিন্তু অ্যান্সার করতে হবে। তো সবার আগে আমি বলে রাখি, যে কোনো চাকরির পরীক্ষা পেতে গেলে কিন্তু 1-2 মাস পড়লে হয় না, এবং এর আগেও আমি আর বলেছি, এবং তোমাদের আমি দেখেছি বেশিরভাগ জনেরই একটা ব্যাড হ্যাবিট, যে স্যার এবার নোটিফিকেশন বেরোলো, অ্যাড বেরোলো, এবার স্যার পড়া শুরু করি। বিশ্বাস করো, পিএসসি বলে হয়তো 9 মাস সময় পেলে, এসএসসি তো হয়তো এতও পাবে না। মাদ্রাসা সার্ভিস কমিশনে এরকম কিন্তু পাইনি, ওরা আরো কম পেয়েছে, ইন্টারভিউতে মাত্র 15 দিন সময় পেয়েছে, তার থেকেও কম। তো সেই ক্ষেত্রে পিএসসি একটু লেট করে, ওরা গোটা প্রসিডিওরটা পরীক্ষা হওয়ার পর রেজাল্ট বের করতে একটু দেরি করে, এটা পিএসসি স্বভাব, বা পিএসসি যারা ডাব্লিউবিসিএস বা ক্লার্কশিপ দাও তারা জানবে। তো পিএসসি এই জন্য একটু বেশি সময় দিয়েছে, 9 মাস। অন্যান্য কিন্তু এসএসসি রেসি এত সময় দিবে না, তারা 6-7 মাসের মধ্যে পরীক্ষা নেবে। যেহেতু আমরা 9 মাস পাচ্ছি, 9 মাসে প্রত্যেক মাসে একটা করে পোর্শন করব, আর যেই সমস্ত পোর্শনগুলো ছোট ছোট পোর্শন আছে সেগুলো আমরা মানে হাফ আপ করে বা 15 দিন 15 দিন করে করে দেবো। তার ফলে আমাদের কিন্তু টোটাল আমরা এই 9 মাসটা ইউটিলাইজ করবো, এবং এই 9 মাসে কি করবো, প্রত্যেকটা পোর্শনে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস নেব। সেই ক্লাসটা আমি তোমাদের বলে রাখছি, আমি বলেছিলাম শনিবার রোববার, কিন্তু উম, মানে আমি যেটা পরে ভেবে দেখলাম যে পরপর 2 দিনের থেকে একটা বৃহস্পতি একটা রবি করলে ভালো হয় না। কি মতামত তোমাদের? তোমরা আমি জানিও, আমি জাস্ট প্রস্তাবটা রাখলাম। আমার মনে হয় বৃহস্পতি রবি করা ভালো, এবং চেষ্টা করো লাইভ ক্লাসটা করতে, এবং আবার সেই স্যার রেকর্ডিং দেখবো এই করবো এটা করো না, কারণ সময় কম, নিজের যা যা কাজ আছে সেটাকে অন্য দিনে শিডিউল করার চেষ্টা করো, যে টিউশন পড়াও, যে অন্য কিছু করো, বৃহস্পতি আর রবিবারটা করো। কারণ পরপর 2 দিনের থেকে বৃহস্পতিবার করানোর পর কি আমি বলে দিলাম যে এই পোর্শনটা পড়ো, তার ফলে শুক্র শনি বা রবি গোটাটাই তুমি পড়তে পারবে, তারপরে আবার রোববার দিন রাতে ক্লাস হবে। আর এইবার যেহেতু আজকে আমি ভেবেছিলাম ক্লাসটা নেব, কিন্তু অনেকেই জানে না যে আজকে আমি বৃহস্পতিবার ক্লাস নেবো, যেহেতু আমি সবকিছুতেই বলে দিই শনি রবিবার, সেটা অনেকেই প্রিপেয়ার নয়। তো সেই জন্য আমি অ্যানালিসিস একদম প্র্যাকটিসটা এই শনিবার আর এই রোববার আমি দুটো ক্লাস নেব। আর বৃহস্পতিবার আজকে যেটা পড়াচ্ছি, এই বৃহস্পতিবারটা আমি পরের সপ্তাহ থেকে কন্টিনিউ করবো, তাহলে পরের সপ্তাহ থেকে বৃহস্পতি রবি করবো, মাঝখানে শনিবারটা রাখলাম, ইন কেস যদি কোনোদিন পড়াতে না পারি তাহলে শনিবারটা আমি পড়িয়ে দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, কারণ সপ্তাহে 2 দিন করে পড়াতেই হবে, যেহেতু সময় বেশি নেই। আর আমরা আলোচনাটা কি করে করব, ধরো আমি বললাম অ্যানালিসিসের প্রথম দিন সেট, হুম, একদম যে রিয়াল নাম্বার সেট, সিকোয়েন্স সিরিজ, এই 3টা পোর্শন পড়ে এসো, এই 3টা পোর্শন কিন্তু পড়ে আসতে হবে। আমি বারবার করে বলছি, আমার উপর ভরসার থেকে আমার কিন্তু তোমাদের উপর এখন ভরসা করতে হবে। তোমরা যদি রিভিশনের মতো দিতে চাও, চাকরি যদি করতে চাও, দেখো শুধুমাত্র আমার কাছে পড়লে হবে না, কারণ দেখতেই পাচ্ছ আমার কাছে যারা মাদ্রাসা পড়েছে সবার চাকরি হয়নি, আবার অনেকেরই চাকরি পেয়েছে। তো তাতে আমি একই জিনিস পড়াচ্ছি, তারা কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি ভালো করে পড়াশোনা করছে না যারা পাচ্ছে না, আর যারা পাচ্ছে তারা পড়াশোনা করছে, সেটা আমার কোনো দায়িত্ব বা কৃতিত্ব নেই।
আমার কাজ হচ্ছে একটা দিক দিয়ে তোমাদেরকে সাপোর্ট করা, হেল্প করা, ব্যাস। পড়তে হবে তোমাদের, চাকরি পেতে হবে তোমাদের, এবং সম্পূর্ণ চাকরির কৃতিত্ব বা যা পাচ্ছ তোমার, বা তোমাকে যে হেল্প যদি করে থাকে, আমার কোনো তাতে কৃতিত্ব নেওয়ার দরকার নেই। আমার ভালো লাগে যে কিছু জন চাকরি পাচ্ছে বা আমার স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, এতটুকুই। তো সেই ক্ষেত্রে আমি হেল্পও করি, ওদের জন্য মক ইন্টারভিউর ব্যবস্থাও করেছি, যাতে করে না, যারা যারা রিটেন পেয়েছে অন্তত তাদের কনফিডেন্সটা বাড়ে, তারা যাতে পরীক্ষাতে বা ইন্টারভিউতে খুব ভালোভাবে অ্যান্সার দেয়। এবং অনেকের তার ফলে কি হয়েছে, যে তারপরে অনেকটা লাভও হয়েছে, বলেছে হ্যাঁ স্যার আপনি যেগুলো আলোচনা করেছেন সেখান থেকে আমাদের সুবিধা হয়েছে, বা অনেক জিনিস ওগুলোই ধরেছে। তো যাই হোক, যেটাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের যাতে চাকরি হোক, এবং পিএসসি বলো বা এরপরে এসএসসি যখন আমাদের বেরোবে, 2026-এর মধ্যে সবকিছুই বেরোবে। কেন বেরোবে? কারণ বোঝাই যাচ্ছে মাদ্রাসা খুব তাড়াতাড়ি নিল, পিএসসিও হঠাৎ করে খুব তাড়াতাড়ি নিচ্ছে, তারপরে এসএসসিও বেশি দিন সময় লাগবে না, হুট করে দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিবে। তো আপাতত এখন এসএসসি কে বাদ দাও, যেটা হবে তখন দেখা যাবে। পিএসসি এসএসসি সিলেবাস প্রায় এক, সেই জন্য আমরা পিএসসি পড়া মানেই এসএসসিও রিভিশন দেওয়া। তো পিএসসির এই রিভিশনে আমি প্রথম অ্যানালিসিস এই পোর্শনটা আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো যেই অ্যানালিসিস পোর্শনটা আমরা স্টার্ট করবো, সেটা আমরা গোটা 1 মাস ধরে করব। মানে আমি বলতে চাইছি যে 15ই জানুয়ারি বা 16ই জানুয়ারি আজ থেকে শুরু হলো আমাদের, এরপর আমরা একদম 14ই ফেব্রুয়ারি বা 15ই ফেব্রুয়ারি অব্দি অ্যানালিসিস করব। তার আগে আমি 10-15 দিন আগে বলে দেবো যে অ্যানালিসিস শেষ হলে কিন্তু এই পোর্শনটা হবে, এবং প্রত্যেকটা পোর্শন শেষ হবে সেখান থেকে একটা করে কিন্তু মক টেস্ট হবে, 30, 40, 50 নম্বরের। আমি সেটা কোশ্চিন করব। এবার ধরো অ্যানালিসিস হলো, তারপরে হয়তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বললাম, তারপরে হয়তো 2D 3D বললাম, যাই আমি বলি, যেটাই যখনই বলি, সেই জিনিসগুলো কিন্তু করা হয়ে গেলে সেগুলোর উপর কিন্তু মক টেস্ট নেব। মক টেস্টগুলো কিন্তু ভালো করে দিতে হবে, রেগুলারলি সিরিয়াসলি দিতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মক টেস্ট শুধুমাত্র দেওয়া না, আমাদের মক টেস্টগুলো, ঠিক আছে, পড়ে দিতে হবে। মানে দিলাম ওর হেলাফেলা করে ওরকম যাতে না হয়, আমাদের পড়তে হবে এবং পড়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের কোনো কিছুতে লাভ নেই, ঠিক আছে? যদি তোমরা পড়াশোনা করে পড়তে চাও, ঠিক মতো রেগুলার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই এই ক্লাসে জয়েন করো এবং পড়ো, তাহলে সুবিধা হবে। আর যদি মনে করো না স্যার আমি দেখি একটু 1 মাস ক্লাস করি তারপর দেখবো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ চাকরি পাওয়ার জন্য পড়ো, এমনি কিন্তু ফালতু ফালতু সময় আর টাকা নষ্ট করে লাভ নেই। বোঝা গেছে আমার কথাটা? তো ডাব্লিউবিপিএসসির যে আমরা হুম, ক্লাসগুলো শুরু করছি, সেখানে আমি একটু আগে সবকিছু বলে দিই, তারপর আমি তোমাদেরকে অবশ্যই টাইম দেবো, তোমরা সবকিছু বলবে। ভ্যাকেন্সি কিন্তু ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে 1,500 আছে, তার মানে ম্যাথামেটিক্সে খারাপ থাকবে না, অনেকটাই থাকবে, ঠিক আছে? তো আমরা ডাব্লিউবিপিএসসির, হ্যাঁ, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, কারণ মেয়েদেরও এখানে সিট থাকে, তার ফলে মেয়েদের একটা কোটা থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো না, মানে এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব রকম কোটা থাকবে। তার ফলে যাদের কোটা আছে তারা কিন্তু একটু ভালো করে মানে ভালো করে পড়াশোনা করলে চান্স পেয়ে যাবে। যারা জেনারেল তাদের তো যেরকম ভাবে পড়াশোনা করতে হয় সেটা হয়। তো আমাদের গোটা যে ডাব্লিউবিপিএসসির যে পরীক্ষার তার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা টোটাল আমাদের পোর্শন, আমাদের যেটা আছে একদম এসএসসির মতোই, ঠিক আছে? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে দেওয়া আছে অ্যালজেব্রা। তবে অ্যালজেব্রাটা এখানে একসাথে কিন্তু বলে দিয়েছে, তবে অ্যালজেব্রা নর্মালি কিন্তু 3টে ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, একটা অ্যাবস্ট্রাক্ট, ওকে। আচ্ছা, অনেকে ভাবতে পারো স্যার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তো শুধু তো সিলেবাসে দেওয়া আছে স্যার সেট থিওরি, গ্রুপ, রিং ফিল্ড, তাহলে কি স্যার সেমি গ্রুপ নেই? তাহলে কি স্যার হোমোমরফিজম নেই? সব আছে, গ্রুপ মানে সব, এভরিথিং। সেখানে সাইলো থেকেও কোশ্চিন দিয়ে দেয়, আমার কথাটা বুঝতে পারছো? সাইলো থিওরাম থেকে কোশ্চিন, কারণ কোনো সিলেবাস নেই। একদম ইন্টারভিউ এর মতো ব্যাপারটা, ইন্টারভিউতে যদি কোনোদিন দেখো তাহলে কোনো সিলেবাস থাকে না। বুঝতে পেরেছো? এবার আমি যখন মক ইন্টারভিউ নিচ্ছিলাম, আমার কিছু ছাত্রছাত্রী বলছিল স্যার আপনি একটু এমএসসি থেকে কোশ্চিন করছেন, এগুলো কি ধরবে? আমার তো স্যার 9-10 চান্স পেয়েছি। পিএইচডি থেকে কোশ্চিন করেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করে কমপ্লেক্স অ্যানালিসিসের আমার একটা ছাত্র, সে পেয়েছে, ওকে পিএইচডি থেকে কোশ্চেন করে বলছে স্যার আমাকে শুধুমাত্র পিএইচডি থেকে করলো। তো কোনো সিলেবাস নেই, কোনো কিচ্ছু নেই, মানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। সেই কারণে পিএসসির ক্ষেত্রে আমি বারবার করে বলি, পিএসসির ক্ষেত্রে আমি যেটা করাবো সেটাই সিলেবাস। বুঝতে পেরেছো? যেহেতু আমার অনেকবার এই সমস্ত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, বা আমি দেখেছি কোশ্চিন, আমি এগুলো নিয়ে, সেই জন্য আমার অভিজ্ঞতাটা কাজে লাগাও, নিজেদের অভিজ্ঞতাটা একটু দূরে সরিয়ে রাখো, যে স্যার এই হয় বা এ বন্ধু বলেছে, ওগুলো একটু কম রাখো। আমি যেভাবে বলছি সেটা আমার কথা শোনো, লাভবান হবে। একটু বেশি পড়ো, তাতে ক্ষতি নেই, কিন্তু কম পড়ে পরীক্ষাতে গিয়ে আটকে গেলে তাতে বিশাল ক্ষতি। কারণ বুঝতেই পারছো, যারা মাদ্রাসা দিয়েছো, আমার এরকম 30 থেকে 40টা ছাত্রছাত্রী আছে যারা বলছে স্যার আমার 45 থেকে 48-এর মধ্যে পেয়েছি, একটুর জন্য হলো না। একটা কোশ্চেন যদি ঠিক দিতাম স্যার, তাহলে ভুলটাও পেতাম না, ঠিকটাও নাম্বার পেতাম, 1.5-2 নম্বর পেলেই হতো। এরকম 50টা ছাত্র আছে, তারা এখন দুঃখ করছে, কিন্তু আমি বললাম দুঃখ করে লাভ নেই।
কিচ্ছু লাভ নেই, একটু যদি বেশি পড়তে, একটু যদি দু একটা অ্যান্সার পারতে, তাহলেই হয়ে যেত আজকে তুমি তখন রিটেন পাস করতে। কিছু করার নেই। তো এরকম পরিস্থিতি যাতে না হয় সেই কারণে প্রথম থেকে প্রিপেয়ার, যে একটু বেশি পড়ে নেবো আমি, সময় আছে একটু বেশি পড়ি। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে দেওয়া আছে সেট থিওরি। সেট থিওরি মানে বুঝতে পেরেছো, শুধু সেট না, তার মধ্যে কি থাকবে, ম্যাপিং, রিলেশন সব থাকবে। তারপরে কি থাকবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে, গ্রুপ। গ্রুপ মানে গ্রুপের সব পোর্শন থাকবে, একটু অ্যাডভান্স গ্রুপ বা অ্যাডভান্স অ্যালজেব্রা জিনিসও আমি কিন্তু করিয়ে দেবো। তার পাশাপাশি থাকবে হচ্ছে রিং, রিং এর মধ্যে সবকিছু থাকবে, ফিল্ড, ফিল্ডের মধ্যে সবকিছু থাকবে, রিডিউসেবল, ইররিডিউসেবল, এখান থেকেও কোশ্চিন আসে, ইভেন গ্যালোয়া বা ইয়ে থেকেও কোশ্চিন আসে, বুঝতে পারছো, ফাইনাইট ফিল্ড, সেখান থেকেও কোশ্চিন আসে। যাই হোক, আমি কিছু কিছু জিনিস তোমাদের বলে দেবো, চিন্তা নেই। লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাসে দেখবে শুধুমাত্র দেওয়া আছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, কিন্তু না, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পাশাপাশি আমরা ভেক্টর স্পেসও পড়ে যাব, লিনিয়ার ট্রান্সফরমেশনও পড়ে যাব। কথা বোঝাতে পারলাম আমি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কোশ্চিনে দেখে নিবে আসছে কি আসছে না, আসতেই পারে। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সব তোমাদের প্রোভাইড করে দেবো, স্কুলের বলো, কলেজের বলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, পলিটেকনিক কলেজের সিলেবাস একই। লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলো আসবেই, মানে এগুলো সিলেবাস হয় না, এগুলোর কোনো সিলেবাস হয় না। লিনিয়ার অ্যালজেব্রা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট মানে তার মধ্যে আইগেন ভ্যালু চলে আসবে, তার মধ্যে আইগেন ভেক্টর চলে আসবে, তার মধ্যে পজিটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট এগুলো চলে আসবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বলো স্যার আইগেন ভ্যালু তো উল্লেখ নেই, ওগুলো চলে না, ওই সমস্ত জিনিস ওগুলো চলবে না, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে 3 নম্বর, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রার সব কিছু আছে। যদি বলো স্যার কি কি আছে, ইনইকুয়ালিটি সেখানে দিয়ে দিয়েছে, দেখবে এম, জিএম, ওই সমস্ত সব ইনইকুয়ালিটি আছে। যদি বলো স্যার শুধু এম আর জিএম পড়বো, অন্য ইনইকুয়ালিটি দিতে পারে, সেগুলোও পড়তে হবে, সব কিছু আমরা করব। এবং এসএসসি সিলেবাসে যা যা করেছিলাম সেই থিওরিগুলোই কিন্তু সব আমরা আলোচনা করব। তারপর কমপ্লেক্স, কমপ্লেক্স অ্যালজেব্রা থেকে ইভেন আমি একবার দেখেছিলাম ওখানে পোল, রেসিডিউ, আইসোলেটেড পয়েন্ট, সেগুলো থেকে চলে এসেছে কোশ্চেন। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, সেখান থেকে কোশ্চেন চলে এসেছে। বা যারা যারা পড়ে জানি পারিনি, আর যারা পড়ে গেছে তারা পেরেছে। তারপর আমরা কি করব, আমরা থিওরি অফ ইকুয়েশন পড়বো, এখান থেকে তো মারাত্মক কোশ্চিন আসে। এবং ইন্টিজার বা নাম্বার থিওরি, এটা উল্লেখ না থাকলেও নাম্বার থিওরি আমরা পড়বো বা ইন্টিজার আমরা পড়বো, সেখান থেকেও কিন্তু কোশ্চিন আসে, যে ইউনিট ডিজিট কত হবে, রেসিডিউ কত হবে, এই কোশ্চেনগুলো। তাহলে তিনটে অ্যালজেব্রা যেরকম এসএসসি তে ছিল, পিএসসি তেও কিন্তু তিনটে অ্যালজেব্রা আছে, বোঝা গেছে? নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে পিএসসি সিলেবাসে আমাদের উম, দেওয়া আছে হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। ও, চারটে অ্যালজাবরা, এখানে একটা বুলিয়ান অ্যালজাবরাটা অ্যাকচুয়ালি খুব সোজা, দুটো তিনটে ক্লাস নেবো সবই বুঝে যাবে। এখানে বিশেষ করে ডিএনএফ, সিএনএফ এগুলো খুব আছে, ঠিক আছে? তো সেটা সিলেবাস আমি আলাদা করে বললাম না, যখন আমি ডিটেলস করাবো তখন সবকিছু বলে দেবো। বুলিয়ান অ্যালজাবরা ডেফিনেশন আছে, সিএনএফ, ডিএনএফ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে সার্কিট, যারা যারা জানো তারা হয়তো বুঝতে পারবে আমার কথা, যারা যারা জানো না তাদেরকে আমি পড়াবো, এটা চিন্তা নেই, এটা আমি পড়িয়ে দিবো। নেক্সট আছে আমাদের ভেক্টর। ভেক্টরের মধ্যে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর ক্যালকুলাস বলতে পারো, সেখানে কিন্তু আমাদের আছে হচ্ছে যেরকম সিলেবাস ছিল আমাদের এসএসসির, মোটামুটি তাই আছে। ইন্টিগ্রেশনটা, ভেক্টর ইন্টিগ্রেশন নেই খুব সম্ভবত, গ্রিনস বা স্টোকস থিওরেম এগুলো কি এসেছে, এগুলো আসে না, ছেড়ে দাও, ওগুলোর জন্য দরকার নেই, যদি পারো একটু পড়ে যাও, ঠিক আছে? ভেক্টরের মধ্যে বেসিক জিনিসপত্র আছে, ঠিক আছে? ভেক্টরের বেসিক যে জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট থাকতে পারে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ফোর প্রোডাক্ট, তারপরে অ্যাপ্লিকেশন পোর্শনটা আছে, ফোর্সের অঙ্ক আসে, মোমেন্ট অঙ্ক আসে, এগুলো সব আছে। আর তারপর হচ্ছে ডেরিভেটিভের যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সময় চলে আসে, হ্যাঁ। ডেরিভেটিভ এই পোর্শনটা উল্লেখ না থাকলেও কিন্তু এটা করতে হবে। ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন ধরনের অপারেটর গুলো আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ, এগুলো কিন্তু কোশ্চিন আছে, বা কার্ল ডাইভারজেন্স, এগুলো কিন্তু আমরা করে যাবো, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট আমাদের ভেক্টর অ্যালজেব্রার পর আছে ক্যালকুলাস। ক্যালকুলাস মানেই হচ্ছে গোটা অ্যানালিসিস এবং তার অ্যাপ্লিকেশন পোর্শন। ক্যালকুলাস মানে হচ্ছে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে সব কিছু আছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অফ দি আপ টু ডিফারেন্সিবিলিটি, হ্যাঁ, আপ টু ডিফারেন্সিবিলিটি অ্যানালিসিস, মানে যেটা 9-10 এর সিলেবাস এসএসসির সেটা আছে। ওকে। আর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন দু রকম আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেগুলো সব আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে ট্যানজেন্ট, নর্মাল, পেওল, হ্যাঁ, পেডাল, পেডাল ইকুয়েশন, কার্ভেচার, এগুলো আসতেই পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে এরিয়া বের করা, ভলিউম বের করা, বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, ইন্টিগ্রেশন, ডেফিনিট, ইনডেফিনিট, ইমপ্রপার, এগুলো সবই আসতে পারে। ওকে। নেক্সট আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাসে আমাদের যা যা এসএসসির ক্ষেত্রে ছিল সেই সমস্ত সবকিছুই কিন্তু আমাদের আছে। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার থেকে শুরু করে একদম
যা যা থাকার কথা সবই কিন্তু আমাদের আছে, ঠিক আছে। লিনিয়ার ইকুয়েশন এই সমস্ত এগুলো আছে, এটা আর বললাম না আলাদা করে কি কি ছিল এসএসসির ক্ষেত্রে, তাই আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জিওমেট্রি। জিওমেট্রিতে বুঝতেই পেরেছো দুভাগে বিভক্ত, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। যা যা সিলেবাস আমাদের এসএসসি ছিল প্রায় 19-20 সবই আছে। নেক্সট হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। নিউমেরিক্যালের মধ্যে এসএসসি যা যা ছিল তাই আছে। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি। তবে হ্যাঁ, প্রবাবিলিটির ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা আমাদের এসএসসি তে এক্সট্রা ছিল। তাও আমরা মিন মিডিয়ান মোডটা পড়ে যাব, খুব সামান্য স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সেগুলো পড়ে যাব, খুব হায়ার জিনিসপত্র পড়ার দরকার নেই প্রবাবিলিটির ক্ষেত্রে। আর 11 নম্বর হচ্ছে আমাদের ডিনামিক্স। ডিনামিক্সের ক্ষেত্রেও এসএসসি যা সিলেবাস পিএসসি সিলেবাস কিন্তু একই, যদিও কম জিনিস লেখা আছে, কিন্তু এগুলো সব পড়তে হবে। লেখা কিন্তু আছে দেখবে যে প্রবাবিলিটিতে আপ টু বেস বেস থিওরেম কি লেখা আছে, ডেফিনেশন, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, কিন্তু না, ডিস্ট্রিবিউশন থেকে আসে ওখানে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কচি ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো আসবেই। এগুলো আসবেই, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, এগুলো শুধু লেখা আছে, কিন্তু তাছাড়াও কিন্তু আমাদের অনেক কিছু থাকে, হ্যাঁ। তো এগুলো সিলেবাস কিন্তু পিএসসির বিগত 20 বছর ধরে চেঞ্জ করেনি। তার ফলে আমরা যদি ভাবি যে ওই জিনিসই আসবে, সেগুলো না, অনেক কিছু কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে টোটাল 11টা পোর্শন বুঝতেই পারলে। সে 11টা পোর্শন হচ্ছে বুলিয়ান এলজেব্রা এক্সট্রা একটা পোর্শন, না হলে এসএসসির মতো 10টা পোর্শন আছে, এখানেও কিন্তু একই জিনিস আছে। তাহলে আমরা লিনিয়ার অ্যালজেব্রা বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এই পোর্শন থেকে আমরা স্টার্ট করব, এবং একটা একটা করে পোর্শন করব। বুলিয়ান অ্যালজেব্রাটাও আমি করাবো, এটা খুব ছোট পোর্শন। তারপরে ধরো বুলিয়ান অ্যালজেব্রার পর ধরো আরেকটা ছোট পোর্শন, ধরো ভেক্টর, এটাও ছোট পোর্শন খুব। তো এগুলো ধরো 1 মাসে দুটো করে হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা থাকবে না। আর বেশি সময় লাগবে হচ্ছে ক্যালকুলাস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, প্রবাবিলিটি, নিউমেরিক্যাল, ডিনামিক্স, জিওমেট্রি, দুটো পোর্শন আছে, এগুলো একটু বেশি সময় লাগবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। লিনিয়ারটাও একটু তাড়াতাড়ি করে দেবো। তো এইভাবে আমরা 9 মাসের মধ্যে কিন্তু ধীরে 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 সবকিছু প্র্যাকটিস করবো। এবং বারবার করে তোমাদের বলছি, তোমরা কিন্তু পড়া নিজে নিজে শুরু করো, শুধু আমার উপর নির্ভর থাকলে হবে না। আমি কিন্তু পরিষ্কার সোজা কথা বললাম, কারণ আমার ক্ষমতা নেই কাউকে চাকরি পাইয়ে দেওয়া যদি না তুমি নিজে পড়ো। এটা কিন্তু পরিষ্কার কথা, এটা যে কেউ বলবে, এবং তোমরা নিজেরাও জানো যে তুমি যদি নিজে না পড়ো, সময় কিন্তু তোমাকে দিতে হবে। এবারে কেউ যদি বলে স্যার কত সময় দিব না দেবো, এগুলো বলা খুব মুশকিল। তুমি তোমার মতো করে সময় দাও, এবং তুমি দেখো যে আমাকে চাকরি পেতে গেলে কি করতে হবে। এবং একটা কথা আমি অনেকবার ধরে সবাইকে বলে আসছি, যে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা যারা পাওনি তারা জানোই 48-এর মতো কাট অফ গেছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যেহেতু নাম্বার কাট অফ দেয়নি, তবে আমার যত ছাত্রছাত্রী পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে, তারা সবাইকে জিজ্ঞেস করে, এরকম মোটামুটি 48-এর মতো কাট অফ গেছে। তার মধ্যে আবার একটু বিতর্কিত আছে যে স্যার ওই যে যেই সমস্ত কোশ্চেনগুলো ভুল ছিল সেগুলো কি সবাই অ্যান্সার পেয়েছে, না যারা করেছে তারা পেয়েছে। তো যাই হোক, এরকম হচ্ছে ব্যাপার। যদি দেখি যে 4টে কোশ্চিন 9-10-এর ক্ষেত্রে ভুল ছিল, 4টে কোশ্চিনে যদি তারা মার্কস পেয়েই থাকে, আমি ধরেই নিলাম, তাহলে 44-45 করলেই চান্স পেয়ে যাচ্ছে। 90 পরীক্ষা 45 করে চান্স পেয়েছে এত সোজা কোশ্চিনে। একটু সিট বেশি হলে আরো কাট অফ কমে যাবে, একটু কঠিন কোশ্চিন হলে আরো কাট অফ কমে যাবে। তার ফলে খুব যে খাটনি করতে হবে সেটা না। আমার যে ধারণা ছিল যে হয়তো 55-এর উপর কাট অফ যাবে, ভুল। আমার ধারণাটাই ভুল, আমি বুঝতে পারিনি যে এত কম কাট অফ যাবে, সত্যি কথা বলছি। তাহলে এবং এত বছর পর মাদ্রাসা পরীক্ষা হচ্ছে, তার ফলে কি সবাই তো পরীক্ষা দিয়েছে, এরকম তো না যে মাদ্রাসা কিছু জন দেয়নি, সবাই দিয়েছে। 9-10-এ বিশেষ করে সবাই দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের। সেই ক্ষেত্রে কম্পিটিশন আরো বেশি ছিল। তো এইবার যদি এত কম কাট অফ যায় ম্যাথমেটিক্সে, তাহলে বুঝতেই পারছো তোমাদের একটা হিউজ চান্স আছে, একটু ভালো পরীক্ষা দিলেই হয়ে যাবে। এবং এই ভালো পরীক্ষাটা দিতে হলে পড়তে হবে। ওই অর্ধেক পড়বো আর অর্ধেক চলে যাবো, না স্যার আমি 1 নম্বর পরীক্ষা নেবো, বিহারের টিজিটি দিব, এই দিব ওই দিব। হ্যাঁ, সেগুলোর সিলেবাস কিন্তু একটু আলাদা হয়, ওগুলো কিন্তু 11-12 বেস। আর আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পরীক্ষা, সেগুলো কিন্তু সব অনার্স বেস বা এমএসসি বেস কিছু কিছু। কিন্তু দুটো সিলেবাসের মধ্যে গুলিয়ে ফেললে হবে না। আর কেউ যদি বলো না স্যার আমি রেলের ফর্ম ফিল আপ করেছি, আমি স্যার পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করেছি, আমি অমুক তমুক করেছি, আমি স্যার সিজিএল সিএইচএস যাই হোক যাদের বয়স আছে, তাহলে কিন্তু ভাই ওই সমস্ত জায়গায় গেলে কিন্তু দুটো একসাথে হয় না, হয় খুব ব্যতিক্রম, খুব এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট বা কিছু হলো তাহলে হলো। তো এই হচ্ছে আমার বলার বক্তব্য। আমি আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস ভাবলাম নেব, ভেবেছিলাম যে অ্যানালিসিস শুরু করবো আজকে, কিন্তু আজকে শুরু করছি না, যেহেতু আজকে আমার অনেক ফোন টোন আসছে, আমি নিজেও গুছিয়ে উঠতে পারিনি কি কি কোশ্চেন টোশ্চেন করবো তোমাদেরকে। তো নেক্সট দিন থেকে আমি সবকিছু গুছিয়ে একদম প্রথম থেকে স্টার্ট করব। এবং অ্যানালিসিসের আমরা তোমাদের কাছে যেটা আমার, মানে আমার যেটা বলার সেটা হচ্ছে যে প্রথম দিকের চ্যাপ্টার, যেমন সেট, যেমন হচ্ছে ধরো যে ওপেন সেট, ক্লোজ সেট, যেটাকে বলে সেট সিনার, বা হয়তো রিয়াল নাম্বার সিস্টেম, রিয়াল নাম্বার কি করে এসছে দেখবে। আমার থিওরি ক্লাসগুলো যারা করেছো সেই থিওরি ক্লাসগুলো সব করতে থাকো, পিডিএফ নোটগুলো সব দেওয়া আছে প্রত্যেকটা ব্যাচে গুগল ড্রাইভে, সেগুলো সব দেখতে থাকো, রিভিশন দিতে থাকো। আর আমি সেখান থেকে কিছু অঙ্ক দেবো,
কিছু অঙ্ক নতুনত্ব দেবো, তার ফলে কি একটা পড়াশোনার মধ্যে থাকলে, ব্যাচের মধ্যে থাকলে কি পড়াশোনাটা হয়ে যাবে, একটা ভালো পরিবেশ তৈরি হবে এবং কম্পিটিশন বুঝতে পারবে। আরেকটা কথা তোমরা জানোই যে আমার কাছে কিন্তু এখন গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার স্টুডেন্ট, এটা আমি আমাকে বড়াই করে বলছি না, এটা তোমাদের জন্য বলছি, যেহেতু গোটা ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, ইভেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গার স্টুডেন্ট আছে। তার ফলে কি গোটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের চিত্রটা তুমি বুঝে যাচ্ছ। ইভেন এখন ম্যাথামেটিক্সের যদি কোনো সমস্যা থেকে কোনো চাকরির পরীক্ষাতে আমাকে সবাই কোয়ারি জিজ্ঞেস করে, স্যার কাট অফ কত গেছে আপনি জেনে বলুন, আপনার তো স্টুডেন্টরা আছে সব জায়গার, স্যার অমুক ডিস্ট্রিক্টে কি হচ্ছে, অমুক ডিস্ট্রিক্টে কি হচ্ছে না হচ্ছে, স্যার অমুক ডিস্ট্রিক্টে কটা স্কুল আছে, সব ইনফরমেশন চলে আসছে আমার কাছে, সঙ্গে সঙ্গে বেরোচ্ছে ইনফরমেশন চলে আসছে। আজকে যেরকম পিএসসির এই যে যে ক্যালেন্ডার বেরোলো, 1 মিনিটের মধ্যে আমার কাছে ইনফরমেশন কেউ না কেউ পাঠিয়ে দিচ্ছে আমাকে, সঙ্গে সঙ্গে আমি সবকিছু ফরওয়ার্ড করে দিই। তার ফলে কি সমস্ত জায়গার প্রচুর স্টুডেন্ট যদি থাকে, তাহলে কম্পিটিশনটা হেলদি হয়। তুমি বলতে পারো স্যার এত স্টুডেন্ট আছে বলে কম্পিটিশনে আমি হয়তো পারবো না, না, তুমি তাদেরকে দেখে পারবে যে ও আমার থেকে বেশি পারছে কি করে, আমি আজকে একটু পড়বো, বেশি পড়বো আরো, তাহলে ও আমার থেকে কম পারবে। এই যে জিনিসপত্রগুলো, অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কতটা কি পারছে, তাদের পড়ানোর কি অ্যাপ্রোচ, তাদের কিভাবে পড়ছে, তাদের কিরকম কোয়ালিটি, সেই সমস্ত জিনিসগুলো যদি তুমি জেনে যাও, তার মানে কি হচ্ছে তুমি সবার সবকিছু জেনে যাচ্ছ, কারোর পজিটিভ দিক জানছো, কারোর নেগেটিভ দিক জানছো, তুমি তোমার মতো স্ট্র্যাটেজি তৈরি করে পরীক্ষা দিতে হবে। সবার সাথে সবার কম্পিটিশন, কিন্তু কম্পিটিশনটা হেলদি হবে, এরকম না যে না ও স্যার কম্পিটিশন দিচ্ছে ওর সাথে কথা বলবো না, ওরকম কোনোদিন হয় না। সব সময় দেখবে ইন্টারভিউতেও যারা যায় পাশাপাশি দুজন দেখবে কোশ্চিন কথা বলবো, বলে কি রে তুমি কোথা থেকে এসছে বা আপনি কোথা থেকে এসছেন, ও বলবে যে আমি এখান থেকে এসেছি, আপনার কি খবর, এই একটা হেলদি, কিন্তু কিন্তু দুজনের মধ্যে কম্পিটিশন। এবং দেখবে যে এরকম হয় যে আগের জন্য ইন্টারভিউ দিয়ে বেরিয়ে বললো শোন না আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, তুই এটা পড়ে যাস। ও জানে কিন্তু যে ও ভালো হলে আমার চাকরি হবে না, কিন্তু তাও একটা কম্পিটিশন যে না ও জানুক না, ওকে তো ওটা ধরবে না, অন্য জিনিস ধরবে, ও জানে যে ওটা ধরবে না, তার থেকে আমি আমারটা বলে দিই, তাহলে ও আরো কনফিউজ হয়ে যাবে। তো এই রকম স্ট্র্যাটেজি অনেকেই অনেক রকম সাজায়, অনেক কিছু করে। তো তোমাদের ক্ষেত্রে বেশি সময় নেই, পিএসসি কিন্তু যা বলে তাই করে, ওদের কিন্তু সবকিছু ফিক্সড, ওদের সিস্টেমেটিক খুব। দেখছো একদম ডেট দিয়ে দিয়েছে নভেম্বরের ক্ষেত্রে হবে, সেপ্টেম্বরের 14 তারিখ হবে, সেই জন্য হাতে একদম সময় পেয়ে গেছো, সবকিছু তৈরি হয়ে গেছে। এরকম না স্যার ভাষা ভাষা স্যার আয়েট বেড়াবে কিনা, পড়াশোনা তো শুরু করে দিলাম স্যার ভালো লাগছে না, এই জিনিস যাতে আর না হয়। এখানে পরিষ্কার সবকিছু রেডি, পরীক্ষা হবে, সিট কিছুদিনের মধ্যে দিয়ে দিবে, কটা সিট আছে না আছে ভ্যাকান্সি। তবে মোটামুটি আমার যা ধারণা, মাদ্রাসাতে টোটাল 811 আর 262টা সিট ছিল, 9, 10, 11, 12 টোটাল ছিল হচ্ছে 1073, 1800-র মধ্যে প্রাইমারি আপার প্রাইমারি বাদ দিচ্ছি, এখানে 1500 সিট। এখানে কোনো প্রাইমারি আপার প্রাইমারি গল্প নেই, ইংলিশ মিডিয়ামের সিট হলে খুব জোর হলে 100 থেকে 150টা হবে, তাহলে বাকি 1400-র মধ্যে আশা করি ম্যাথামেটিক্সে 150-র মতো সিট হতে পারে সব নিয়ে। জেনারেল একটু কম হবে, অসুবিধা নেই। আমি তো বারবার করে বললাম যে মাদ্রাসাতে যদি 98টা জেনারেল সিট থাকে, সেখানে যদি কাট অফ 44, 45 এরকম যদি করে যদি মানুষ পেয়ে যায়, তাহলে কি আছে, একটু 19, 20 হবে কাট অফ। সময় প্রচুর পাচ্ছ, 9 মাস সময় পাচ্ছ, শুধু এই বিষয়টা নিয়ে পড়ো, ভালো হবে পরীক্ষা। এবং তুমি যদি মনে করো স্যার সবাই পড়ছে, তাহলে তো স্যার কাট অফ আর বাড়বে না। মাদ্রাসাও সবাই পড়েছিল, এটাও সবাই পড়বে, এসএসসি সবাই পড়বে, তুমি তোমার মতো ভালো করে পরীক্ষা দাও, কাউকে নিয়ে চিন্তা করতে হবে না, কে কত পড়ছে তোমার দরকার নেই। তুমি ঠিকঠাক করে পড়ো, তুমি রিভিশন দাও, এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে উত্তর মুখস্থ করার চেষ্টা করো। উত্তর মুখস্থ করো, কিন্তু ওখানে কিন্তু খুব ধীরে সুস্থে, মানে ওখানে কিন্তু লসও হয় অনেক সময়। উত্তর মুখস্থ মানে কোশ্চিন মুখস্থ করে তারপর উত্তর মুখস্থ করবে তুমি। একটা পরীক্ষাতে এবার যারা মাদ্রাসা লাগিয়েছে প্রত্যেকে 15টা থেকে 20টা কোশ্চিনের উত্তর মুখস্থ করে, মানে মুখস্থ করে গেছিল না, মানে পেয়েছে। কত তাহলে উত্তর মুখস্থ করেছে, যেমন 2D 3D জিওমেট্রির ক্ষেত্রে দেখবে কিছু অঙ্ক করো বা বারবার করে রিভিশন দাও, উত্তর মুখস্থ হয়ে যায়। নিউমেরিক্যালের ক্ষেত্রে দেখবে এরর কি আছে না আছে, উত্তর মুখস্থ হয়ে যায়। ডিনামিক্সের ক্ষেত্রে দেখবে অনেক সময় উত্তর মুখস্থ হয়ে যায়। তারপরে দেখবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা কিছু কিছু ইনইকুয়ালিটি বা কিছু কিছু কমপ্লেক্সের দেখবে উত্তর মুখস্থ হয়ে যায়। তারপর দেখবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, গ্রুপ থিওরি কিছু কিছু, এই সমস্ত জিনিস যদি উত্তর মুখস্থ করে নিতে পারো, 20টা 25টা কোশ্চেন এগিয়ে গেলে 5 মিনিট লাগবে গোল করতে ওএমআর সিটে। 25টা কোশ্চিন বা 20টা কোশ্চিন আমি ধরে নিলাম, 15টা কোশ্চিন যদি এগিয়ে যাও, বাকি 30টা কোশ্চিন করো না। বাকি 1 ঘন্টা 25 মিনিটে 30টা 40টা 40টা করো, সঠিক করো 40টা, 40 + 15 55, 55 করলে মাদ্রাসাতে কনফার্ম চাকরি। হ্যাঁ তুমি এবার ভুল করছো 15টা, তাহলে হবে না। যারা যারা এবার 54 55 করে এসছে, একটা দুটো ভুল হয়েছে, তাদের তো কনফার্ম হয়ে গেছে। তো এই জিনিসটা করা বড় ব্যাপার না। এবং তুমি যদি মনে করো না স্যার আমি 15টা কোশ্চেনের উত্তর মুখস্থ করবো না, তার ফলে কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ, এবং পিছিয়ে গেলে কিন্তু খুব সমস্যা। কেন বলো তো, কারণ এই উত্তর না মুখস্থ করলে, এবং উত্তর কিন্তু মুখস্থ হয়, উত্তর কিন্তু মুখস্থ হয়, এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে ট্যানজেন্ট নরমাল, হ্যাঁ, দুটো তারপরে দেখবে কার্ভের মধ্যে অ্যাঙ্গেল কত, এগুলো সব মুখস্থ করে নেয় অনেকে। তারপরে ডিনামিক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দেখবে ট্র্যাজেক্টরি কত, কার ট্র্যাজেক্টরি কি হয়, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, এগুলো উত্তর উত্তর মুখস্থ। সিঙ্গুলার ইকুয়েশনের উত্তর মুখস্থ হয়ে যায়। তো এইগুলো উত্তর কি করে মুখস্থ হবে, এমনি এমনি হবে না, 5 বার 10 বার করে রিভিশন দিতে হবে। যদি বলে স্যার 10 বার দিব, 10 বার, 50 বার, 50 বার, যত পড়তে পারবে তত ভালো। এর কোনো শেষ নেই, কতবার আমি পড়বো কতবার পড়বো না। আমি বারবার করে বলছি, এবং একবার যদি যারা মাদ্রাসা লাগিয়েছে না, ওরা প্রত্যেকটা পরীক্ষা লাগাবে, ওরা বুঝে গেছে, ওরা ওই স্বাদটা পেয়ে গেছে, একটা স্বাদ থাকে, একটা নেশা থাকে।
চাকরির পরীক্ষার লাগানোর একটা নেশা থাকে, এটা একটা আলাদা ধরনের নেশা। এই নেশাটা যদি একবার লেগে যায় না, ও অন্য কিছু তার যায় না। ওকে আমি যতই বলবো যে তুই শোন না, আমার সাথে চা খা, আমার সাথে গল্প করো, ও করবে না, বলে না আমি পড়বো। ওটা আলাদা ধরনের নেশা, এবং এই নেশাটা যদি তোমাদের লেগে যায়, একবার যদি একটা রিটেন লাগিয়ে দাও, অনেক হয়তো ইন্টারভিউ পেলো না, কিন্তু যারা এবার মাদ্রাসাতে রিটেন লাগিয়ে দিয়েছে ওরা আবার লাগিয়ে দিবে। কিছুজন বাদ দিয়ে, যারা ফার্স্ট্রেট হয়ে যাবে, ডিপ্রেস হয়ে যাবে, মানসিকভাবে ভেঙে যাবে, ওরা অনেকেই হয় যে না আর মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু বেশিরভাগ একটা নেশা যদি লেগে যায়, যে দেখবে তারপর পিএসসি, এসএসসি, এরপর দেখবে আরো বড় বড় জায়গায় পরীক্ষা দিব, স্যার নেট দিব, সেট দিব, দিতেই পারে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চাকরির পরীক্ষার জন্য একটা নিজের জগৎ তৈরি করে নিতে হবে, সেই জগতের মধ্যে থাকতে হবে, আনন্দ ফুর্তি এগুলো সব থাকবে, কিন্তু খুব সাময়িক। আজকে যদি বলো স্যার আমি পড়াশোনাটা না একটু কিছুদিন পরে শুরু করবো, ফর্ম ফিল আপটা শুরু হোক তারপর স্যার শুরু করবো। তারপর বলে স্যার একটু সরস্বতী পুজো আছে, 2-3 দিন ঘুরতে হবে, তারপর স্যার শুরু করবো। তারপরে স্যার ভ্যালেন্টাইন্স ডে আছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড স্যার রাগ করবে, একটু তো ঘুরতেই হবে। তারপরে স্যার মার্চে একটু দোল খেলে নি, রং খেলে নি, তারপর স্যার, তারপর স্যার পয়লা বৈশাখ আছে, ঈদ আছে, স্যার মার্চে হবে না, ওইভাবে হয় না। ওইভাবে হয় না, লাইফে স্যাক্রিফাইস করো, তাহলে সরকারি চাকরি আছে, স্যাক্রিফাইস করবে না, সরকারি চাকরি নেই, সোজা কথা। আমি একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, এবং আমি জোর গলায় বলছি, যদি পড়াশোনা করো, যদি সিরিয়াসলি নিজের লাইফে যদি সময় দাও, নিজের জন্য সময় দাও, অন্যের জন্য সময় দিতে হবে না। চাকরি বাকরি করো, তারপর অন্যের জন্য সময় দিবে। হ্যাঁ, যাদের যাদের মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা, যাদের বেবি হয়ে গেছে, বা যাদের ধরো ফ্যামিলি আছে বিশেষ করে, তাদের তো একটু মেয়েদের ক্ষেত্রে সময় দিতে হয়, তার মধ্যে অনেকে লাগিয়েছে মাদ্রাসাতে, এবার অনেকে মেয়ে লাগিয়েছে। আমার ব্যাচে তো 6 জন পেয়েছে। কি করে, অনেকেই, প্রত্যেকে বিবাহিত, প্রত্যেকে বিবাহিত, প্রত্যেকের চাইল্ড আছে। তো তাহলে তারা কি করে লাগাচ্ছে? এবং ইভেন যারা অন্যান্য আমার ব্যাচ থেকে না, আমার অন্যান্য মানে অন্য জায়গা থেকে যারা পেয়েছে, যাদের আমি জানি চিনি, তারা ওরকম। তো সেই ক্ষেত্রে মেয়েরা ওরকম ভাবে বললে হবে না এক্সকিউজ, যে স্যার আমার তো বেবি আছে, আমি তো পড়াশোনা করবো না, আমার পড়াশোনা করতে পারছি না। ওর মধ্যে করতে হবে। তুমি যখন দেখবে তোমার হাতে সময় কম, তখন তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কম করতে হবে, ইউটিউব, তখন আমাকে যতটা সময় পাচ্ছি ততটা পড়তে হবে। এবং বললাম না, এটা একটা নেশা। এই জিনিস যখন লেগে যাবে, তখন দেখবে অন্য জিনিসে মন লাগছে না, তখন তোমাকে ফেসবুকে রিল দেখতে ভালো লাগছে না, তখন হচ্ছে না সময়টা নষ্ট, তার থেকে বরঞ্চ একটু স্যারের ভিডিও দেখে নি, বা একটু অন্যান্য ভিডিও দেখে নি পড়াশোনা রিলেটেড। তো এই জিনিসটা শুরু করো। 9 মাস টাইম আছে, 2 দিন করে আমি প্র্যাকটিস করাবো। সেই প্র্যাকটিসে বিভিন্ন ধরনের অঙ্ক আলোচনা হবে, থিওরি গুলো তার মাঝে মাঝে আমি বলতে থাকবো, এবং থিওরি গুলো কিন্তু তোমরা পড়তে থাকো, ঠিক আছে? এটা আমার বলার ছিল। বাকি পিএসসির ফর্ম ফিল আপ যদি কেউ জিজ্ঞেস করো, আমি জানি না এক্স্যাক্টলি কবে হবে, তবে আমার যেটা মনে হচ্ছে যে 10-15 দিনের মধ্যেই কিন্তু পিএসসির ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। 10-15 দিনের মধ্যে মনে হচ্ছে। তো ফর্ম ফিল আপ বা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপ। এবং পিএসসির ক্ষেত্রে ফর্ম ফিল আপটা ওরা 1 মাস ধরে টাইম দেয়, বা 20-25 দিন টাইম দেয়। সেই 20-25 দিনে বা 1 মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। বা যেহেতু আমি এক্সামের ডেট পেয়ে গেছি, সেহেতু ফর্ম ফিল আপ নেওয়ার মাথা ব্যথা নেই। আর 36 ইয়ার হচ্ছে এজ, সেই 36 ইয়ারের মধ্যে যদি তোমার থাকে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে। তুমি বিএড থাকলে তুমি অবশ্যই এলিজেবল, তবে আমার মনে হয় না যে বিএড অ্যাপিয়ারিং ওরা দেবে। এবার যদি পিএসসি বলে যে না বিএড অ্যাপিয়ারিং দেবো, তাহলে আরো কম্পিটিশন একটু বাড়বে, 23-25 যারা বিএড করছে তারাও হয়তো বিএড পরীক্ষা দিতে পারবে। তো সেটা কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার, সেগুলো আমরা দেখে এখন লাভ নেই। আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিভিশনটা বা প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার যদি কারোর কোনো কোশ্চিন থাকে আমাকে অবশ্যই করতে পারো, আমি সবকিছু কোশ্চিনের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, 1 মিনিট। হুম, বলো, কারো কিছু কোশ্চিন আছে? যার যেরকম কোশ্চিন বলতে পারো আমাকে, কিছু কোয়ারি। স্যার বলছিলাম পিএসসি তে এলপিপিটা থাকে না না? না, এলপিপি থাকে না, ইয়েস। এসএসসি তে এলপিপি থাকে, পিএসসি তে এলপিপি থাকে না। এলপিপি থাকে, যেটা সিলেবাসে নেই সেটা পড়ে যাবো না, হ্যাঁ, এলপিপি থাকে না, ঠিক আছে? তবে ঠিক ঠিক ধরো এরকম, আমি এলপিপি তাহলে করাবো না এখন, কিন্তু যদি আবার এসএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যায়, তাহলে আমরা পিএসসির পরীক্ষার পর আবার 1 মাস পর আমরা তখন আবার এলপিপি শুরু করবো, ঠিক আছে? আর পিএসসির রিটেন হওয়ার পর রেজাল্ট বেরোতে একটু টাইম লাগে, সেই সময়টা কি করবো, অন্যান্য পরীক্ষা। অনেকে বলছে স্যার যদি এসএসসি বেরিয়ে যায় তাহলে কোনটা কি করবো, একই তো সিলেবাস, পড়তে থাকো না। আর পিএসসি রিটেন দেওয়ার পরে অনেকে বুঝে যাবে যে তার চাকরি হবে কি হবে না। যখনই দেখবে যে আমার হবে, তখন তুমি ইন্টারভিউ নিয়ে পড়াশোনা করবে। ইন্টারভিউ নিয়ে পড়াশোনা করা মানে এসএসসি হয়ে যাবে, একই ব্যাপার, সবই তো একই রিলেটেড। তো সেই কারণে সমস্যা নেই। হ্যাঁ, হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ব্যাচে কেউ আছে যার মাদ্রাসা হয়েছে? যাদের মাদ্রাসা হয়ে গেছে তারা তো এখন ভর্তি হবে না, যারা কেটে যাবে আবার মানে ইন্টারভিউতে যাদের হবে না, তারা আবার হয়তো জয়েন করবে, যাই হোক। তো আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা মাদ্রাসা পেয়েছে, এবার ওরা এখনো জয়েন করেনি, করবে আশা করি। যাদের যা হয়ে গেলে, তবু হয়ে গেলেও বলছে স্যার আবার পিএসসির জন্য পড়ো। পিএসসি অ্যাকচুয়ালি লোভনীয় চাকরি। পিএসসি মানে হচ্ছে এ গ্রেজেটেড অফিসারের মতো, দেখবে না গ্রুপ এ ওরকম থাকে। তো এটা একটা লোভনীয়, এর মধ্যে একটা পাওয়ার থাকে। এবং পিএসসির ক্ষেত্রে তুমি একদম গভর্নমেন্ট, যেগুলো জেলা স্কুল, গভর্নমেন্ট স্কুল, এই সমস্ত স্কুলে তুমি চাকরি করবে। তার ফলে এটা একটা সম্মান আলাদা, পিএসসির সিট কম থাকে কিন্তু সম্মান আলাদা। তবে হ্যাঁ, একটাই এর ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ট্রান্সফার হয়ে যায় 3 বছর 4 বছর, লাস্ট মুহূর্তে 3 বার 4 বার ট্রান্সফার হওয়ার পর তারপরে হয় না। সেই জন্য যারা যারা ট্রান্সফারকে ভয় পায়, তারা আবার এসএসসি দিয়ে দেয় পিএসসি থেকে।
যে না স্যার আমি নিজের জায়গাতেই থাকবো, বা এসএসসি দিয়ে নিজের জায়গাতে আসবো, ফ্যামিলি হয়ে গেছে, বারবার করে যাওয়া আসা বা অন্যান্য জায়গায় যাওয়া সম্ভব না, যারা ট্রান্সফারকে ভয় পায় না তারা পিএসসি তে থেকে যায় সারা জীবন। তো সেগুলো পরের ব্যাপার, একটা চাকরি আগে পাও, তারপর তোমাদের উপর অনেক অপশন আছে। একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে সুইচ করা যায়, তারপর ট্রান্সফার নেওয়া যায়, মিউচুয়াল করা যায়, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু একটা তো লাগাতে হবে। তারপর এত কিছু ভাববো, কারণ না পেলে তখন স্টেটের বাইরে যাওয়ার থেকে আমার স্টেটের মধ্যে থাকা ভালো, তাই না? তো এই হচ্ছে বিষয়। ওকে, আর কিছু? আর কিছু বলবে? তোমরা ভালো আছো এমনি? তোমাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয়নি, তোমরা তো সব ভালো পড়াশোনা করতে, কিন্তু কেন জানি না তোমরা মাদ্রাসাটা ঠিক ভালো করে দিলে না। মাদ্রাসা কেন হলো না তোমাদের? অল্প অল্প নাম্বারের জন্য নাকি? স্যার আমার 42 হচ্ছে, আমি 11 12 দিয়েছিলাম। 11 12 42 আসেনি, নাম এসছে? না, আসেনি স্যার। আহ, এই তো। ওটা স্যার ওই 4 নাম্বার 5 নাম্বার মতো, আমিও যেটা দেখছি কাট অফের। 46 ওই, নাকি? ফর্টি হ্যাঁ, সিক্স 46 47-এর মতো এরকম শুনছি, একটু একটু কতটা কারেক্ট জানেন। কটা ভুল করেছিলে? ভুল একটু হয়ে গিয়েছিল স্যার, আমি করেছিলাম 50টার আপে, কিন্তু ভুল ওই 5 6টা ভুল হয়ে গেছে। আরেকটু যদি বেশি করতে, 3 4টে, তাহলে হয়ে যেত। হ্যাঁ, আমি এসে দেখছি 3 4টা কোশ্চেন খুব সহজ ছিল, কিন্তু স্যার ওই 10 মিনিট প্রথম থেকে গোলমাল হয়েছিল। হুম, তবে আমার এই যে একটা সুবিধা স্যার, 15 17টা আমিও কোশ্চেন পেয়ে গিয়েছিলাম স্যার। পেয়ে গেছিলে, হ্যাঁ ওটা করতেই হবে, হ্যাঁ, না হলে তুমি হ্যাঁ। 50টার উপর করতে পারবে না তো। তুমি খুব হুম, হুম, মানে হুম, কি বলবো, একটুর জন্য হয়নি, যাই হোক। হুম, হুম, সেটা হুম। এখন আর তো ভেবে লাভ নেই, ওর জন্য মন না খারাপ স্যার, করো না। এবং না মন নতুন খারাপ করতে পরীক্ষা, নেই। কারণ যাদের এই 40-র উপর পেয়ে গেছে মাদ্রাসায়, তাদের কিন্তু এবার একটা হিউজ চান্স আছে। তাই মানে বলবো না যারা 40-র কম পেয়েছে তারা আবার চান্স নেই, অবশ্যই পড়লে সবার চান্স আছে। যদি হুম, হুম, পড়াশোনা করে প্রত্যেকে কম্পিটিশনে থাকবে, এবং পড়াশোনার মধ্যে থাকো। কারণ দেখো, এমনি ফর্ম ফিল আপ থেকে ঘাবড়িয়ে লাভ নেই। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে 2,000 লোক, 5,000 লোক, 10,000 লোক। বিশেষ করে যদি কোনো পরীক্ষাতে 10,000 ফর্ম ফিল আপ করে না, তার মধ্যে 5,000কে বাদ দাও, ওরা পড়াশোনা করে না, জাস্ট ফর্ম ফিল আপ করে বসে থাকে। সেই 5,000-এর মধ্যে ভালো পড়াশোনা করে হয়তো 1,000, সেই 1,000-এর মধ্যে হয়তো পরীক্ষা ভালো দেবে 500 জন, বা প্রিপারেশন নিয়ে সেই 500 জনের মধ্যেই কম্পিটিশন করে ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে পাবে, কোনো অসুবিধা নেই একটু ভালো পড়াশোনা করলে। ওকে, আর কারো কিছু বলবে? কেউ কিছু? সৌমিত্র মাইক অন আছে, কিছু কি বলবে? স্যার, বলো মাসুক। ভালো আছেন? হুম, ভালো আছি। বলো, তুমি কেমন আছো? মাদ্রাসা দিয়েছে, তোমার পিএইচডি হয়ে গেল কমপ্লিট? না স্যার, 5th ইয়ার চলছে এখন। 5th ইয়ার চলছে, কটা পেপার হলো? স্যার, দুটো পাবলিশড হয়েছে, আর দুটো কমিউনিকেটেড। তুমি কোথায় করছো, আইআইটি খড়গপুর নাকি? না স্যার, আইটি খড়গপুরে অ্যাডমিশন নিইনি, বিদ্যাসাগরে করছি। বিদ্যাসাগরে কার কাছে করছো, মধুমঙ্গল স্যার নাকি? না, শ্যামল কুমার স্যারের কাছে। শ্যামল কুমার স্যারের কাছে আছে, দুটো পাবলিশ হয়ে গেছে তো, স্যারকে বলো তাহলে ছেড়ে দিতে, আর কি। 5 বছর হয়ে গেল তো স্যার। আমাদের স্যার 7টা পেপার না হলে ছাড়বে না, ও, মানে আমাদের এইগুলো আর ইউনিভার্সিটির রুলস এটা। ইউনিভার্সিটির রুলস হতে পারে না ওগুলো। উম, ওগুলো ঠিক উল্টোপাল্টা থাকে। কথা ছাত্রদের শোনো। রুলস ইউজিসির একটাই নিয়ম, একটা পেপার হতে হয় পাবলিশড, বাকি কমিউনিকেটেড হলে চলবে, আর হ্যাঁ, তোমাকে ইন্টারন্যাশনাল কনফারেন্সে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, একটা না দুটো, এখন নিয়ম একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, স্যার। ও হুম। একটা পেপার নিয়ে পাবলিশ হয়ে যাচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে করছে, এবার স্যারের উপর ডিপেন্ড করছে স্যার ছাড়বে কি ছাড়বে না, এরকম এগুলো হচ্ছে। হ্যাঁ, আমি তো বেশি কথা স্যারই বলবো না, কারণ বলেছেন, তার জন্য আমি জানি যে হয়তো মানে সেটা হ্যাঁ, নিয়ে না হবে। এগুলো তো অনেকে অনেক কথা বলে। দেখো মানে আমি তো গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি পরিবেশ পরিস্থিতি সব জানি, সমস্ত হুম, স্যারের চরিত্র ক্যারেক্টার কি হতে পারে, চরিত্র মানে ওরকম কি বলছি না, মানে ক্যারেক্টারিস্টিক। তো সেই ক্ষেত্রে হুম, কিছু কিছু টিচার আছে যারা ছাত্রছাত্রী 5 বছর হয়ে গেলে, 7 বছর হয়ে গেলে ছাড়তে চায় না, দেখছে পরিস্থিতি খারাপ, দেখছে জব নেই, 7 বছর ধরে তার সময়টা নষ্ট করছে। পিএইচডি মানে এমন কিছু না। গোটা ওয়েস্ট, হুম। আমি খুব সোজা সাপটা স্টেট কাট কথা বলি, যে যত হ্যাঁ, বড় স্যার। ইউনিভার্সিটির প্রফেসর হোক, আমাকে অনেকে ওই জন্য অপছন্দ করে। আমাকে অনেকেই জন্য অপছন্দ করে, আমার অনেক জায়গাতে আছে বড় বড় প্রফেসর আমাকে চাকরি দেয়নি এই একটাই কারণে, যে আমি স্ট্রেট কাট কথা বলি, ঠোঁট কাটা। কেন বলি, কারণ আপনি 7 বছরে আমার জীবনটা নষ্ট করলেন, 5 বছর 7 বছর কিচ্ছু হয় না পিএইচডি তে, বেসিক্যালি কিচ্ছু হয় না। যা পড়ার পিএইচডি মানে এমএসসি অবধি, এমএসসির পর পিএইচডি লাইফে কিচ্ছু শেখা যায় না। কি কি শেখা যায়? কিছু ডিসিপ্লিন, কিছু ওই মানে ম্যাথমেটিকা ম্যাটল্যাবের মতো কিছু অ্যাপ, কিছু হচ্ছে তুমি ওয়ার্ডে লেখা, যদি ওয়ার্ডে না লেখো তাহলে তুমি অন্য কিছুতে লেখো, ল্যাটেকে লেখো, হুম, এই সমস্ত কিছু লেখালেখি, কিছু টাইপ করা, কিছু স্যার কি করছে, স্যারের ক্যারেক্টারিস্টিক বোঝা, স্যারের এই জিনিস ওই জিনিস, স্যার কি বলছে, স্যারের কিছু কোশ্চেন করা, স্যারের কিছু ক্লাস নেওয়া, আর ওখানে যাওয়া সেখানে যাওয়া কনফারেন্সে যাওয়া, এই হচ্ছে হাবিজাবি কাজ। 5টা বছর সময় নষ্ট করে পড়তে দেয় না। কিছু কিছু টিচার পড়তে দেয় হুম, না, এত ভালো ভালো স্টুডেন্টদের কেরিয়ার গুলো নষ্ট করছে। দেখো আগেকার দিন হলে আলাদা ব্যাপার ছিল, আগেকার দিনে যদি পিএইচডি করতে তাহলে শিওর কলেজে চাকরি ছিল। এখন নেই, এখন পরিস্থিতি খুব খারাপ হুম, কলেজের চাকরি। সেই কারণে আমার যখন এসএসসি আছে, পিএসসি আছে, মাদ্রাসা আছে, সেগুলো আমাকে পড়তে দিক, 1 মাস 2 মাস পড়লেই কিছু ভালো ভালো ছেলে মেয়েদের হয়ে যাবে। দেয় না, বলতে যাও হ্যাঁ স্যার। স্যার রেগে যাবে। রেগে গেলে কি করবে? মেন্টাল টর্চার, ফিজিক্যাল তো করতে পারো না, মেন্টাল টর্চার, সে এক আলাদা রকমের টর্চার, উল্টো পাল্টা কথা বলা।
দেরি করে আসলে হুম গাল দেওয়া, খাতা ছুঁড়ে ফেলে দেওয়া, তোমার কিছু হয়নি, সাইনের একটা যে কি ইম্পর্টেন্স সেটা পিএইচডি করলে আর চার্টার্ড অ্যাকাউন্ট করলে বোঝায়। তো এগুলো একটা খুব প্যাথেটিক লাইফ। যাই হোক, যেটা করছে আর তো কিছু বলার নেই। এটা স্যার টু স্যার ভ্যারি করে, তবে এমন অনেক স্যার আছে যারা 3-4 বছরে ছেড়ে দেয় এবং ছাত্রছাত্রীরা ভালো যায়, এরকম অনেক আছে। যাই হোক, তো ভালো হুম। করে পিএইচডি করো, পিএইচডি থেকে বেরাও, আর মাঝে মাঝে চাপ যদি পিএইচডির কম থাকে তাহলে এগুলো পড়তে থাকো, কারণ এখানে বুঝতেই পারছো যে না জবটা স্যার, খুব দরকার। আমি বলছি আমি আর এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সাম দিইনি, না, দাও মাদ্রাসা দাও 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 স্কুল দাও। কোনো কিছুই দিইনি, তো আমি এবার তো ফার্স্ট টাইম না, দেবো দাও তো। দাও দাও, এবং আমি তো তোমাকে চিনি, আমি তো, কিভাবে লিখবো? তুমি তো আমার স্টুডেন্ট ছিলে বিএসসি তে, তোমার মধ্যে যথেষ্ট হ্যাঁ। কোয়ালিটি আছে, পোটেনশিয়াল আছে, এটা আমি জানি। এবং আমি জানি যে তুমি পরীক্ষা দিলে অবশ্যই তুমি একটু যদি ভালো পড়াশোনা করো তাহলে তুমি পড়বে। বা তুমি পিএইচডি করছো, কতটা পড়তে হবে সেটাই আমার সন্দেহ লাগছে। আর স্যারকে, গাইডকে বলো না হুম। যে আমি পরীক্ষা দিচ্ছি। না, স্যারকে বলা যায় না, এটা আমাদের আমি ল্যাবমেটরাও বলে বলা বলা রেখেছেন। গেলেও আমি বলবো যে বলতে না। অনেক স্যার আছে হ্যাঁ। এগুলো সব মানে অনেক সময় কি করে, কায়দা করে জানার চেষ্টা করে, কি রে পরীক্ষা দিচ্ছিস কি, বলবে না, হ্যারাসমেন্ট দ্বিগুণ হয়ে যায়, পড়তে হুম। দেবে না, একদম পড়তে দেবে না, এবং জেনে যাবে পরীক্ষা দিয়ে দেবো, পরীক্ষা দিন তোমাকে কোনো একটা কাজে বা কনফারেন্সে পাঠিয়ে দিবে, তার ফলে কি তোমার লাইফ নষ্ট। তো এগুলো হুম। আমি জানি, এগুলো এটা একটা অন্য ধরনের, মানে পিএইচডি মানে হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলে যে যাই বলুক, গোটা ওয়েস্ট বেঙ্গলে আইজার ছাড়া হুম। আর হুম। কিছু আইআইটি ছাড়া গোটা ওয়েস্ট বেঙ্গলে পিএইচডি মানে হচ্ছে ভাওতাবাজি, একদম ভাওতাবাজি। ও জিনিস কিছু না। ও স্যারকে তেল দেওয়া, স্যার যদি তেল যদি তুমি স্যারকে দিলে, স্যারের ফেভারিট হলে, তাহলে তোমার সবকিছু হয়ে যাবে, তোমার পোস্ট ডক অব্দি স্যার করে দিবে, তোমাকে অমুক জায়গায় হুম। চাকরি করে দেবে, যদি কলেজ সার্ভিস কমিশনে বসে উনি, তাহলে তোমার হয়ে গেল চাকরি। তোমার তুমি পারো না পারো দেখার দরকার নেই, কলেজ সার্ভিস কমিশনে বসলেই তোমার চাকরি ছিল, যদি তোমার গাইড বসে। আর যদি তোমার গাইড না বসে তাহলে তোমার হবে না, সোজা কথা, এখন যে পরিস্থিতি হয়ে গেছে এখানে। কিন্তু হুম। এসএসসি পিএসসি মাদ্রাসাতে এরকম না, যারা মাদ্রাসাতে পেয়েছে তাদের কেউ কোনো গাইড নেই, কারোর পিএইচডি করা নেই, কারো অনেকে দু একজন করছে। তো এইগুলো বিষয় নিয়ে আমরা কি স্কুলে সবসময় চাকরি পাওয়ার প্রবণতা বেশি থাকে, কলেজে আগে ছিল কিন্তু কলেজে এখন হচ্ছে না, যেহেতু এত ছেলে মেয়ে সব ডক্টরেট পোস্ট ডক্টরেট করে পাস করে গেছে, এবং এত কম সিট, তার ফলে পার্সিয়ালিটি হচ্ছে, এবং এখানে ইন্টারভিউতে বেশি মার্ক থাকে, 25 মার্ক ইন্টারভিউ, 25 মার্ক পিএইচডি, তার ফলে তুমি ধারে কাছে আসতে পারছো না। হুম। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর কেউ কিছু বলবে, অন্য কিছু কেউ যা স্যার, বলার বলো। সেটাই বলছি যে মানে পড়াশোনাটা কিভাবে করব? ওই ল্যাবে, শুধু ওই, ল্যাব থেকে বেরিয়ে বাকি সময়। হ্যাঁ, ওই ল্যাবের টাইমটুকুই করা ছাড়া বাকি টাইমগুলো পাবো এবার। স্যার, আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো তো আমি মাঝে মাঝে দেখি, আর একাডেমিক পড়াশোনা একটু একটু করি, কিন্তু সে প্রিপারেশন, মানে এক্সাম দেবো এই না ইন্টেনশন নিয়ে না পড়াশোনা না, করিনি এই কখনো। ইন্টেনশন নিয়ে পড়াশোনা শুরু করো, পাবে। আমি বলছি 9 মাস সময় আছে, একটু পড়াশোনা করে পাবে। ঠিক আছে, বাড়িতে রাতে পড়ো, কারণ ল্যাবে তো 12 ঘন্টা কাটা হতো ল্যাবে মনে হয়, তোমার যা শুনলাম পরিস্থিতি না তাতে। স্যার, হ্যাঁ, 12 ঘন্টা আমি নাকি? চাই না অতক্ষণ, আমি 12টার আগে ল্যাবে যাই না এখন। যাই হোক, ভালো, কিন্তু ওই সকাল 9টা থেকে রাত 9টা অবধি এরকম লোকেরা আছে, প্রচুর লোক আছে। আমি তো কি বলবো, আর কিছু বলার নেই। এগুলো তোমরা তো অনেকে যারা পিএইচডি করো না তারা জানো না, কিন্তু এগুলো একটা হুম। হায়ার লেভেলের দুর্নীতি, বুঝতে পেরেছো, একটা হায়ার দিয়ে একবার লেভেলের আমি এগুলো ব্যাপার। বকাঝকা খেয়েছি ওই লেট করে যাওয়ার জন্য, 12টায় যাই, 6টার মধ্যে চলে আসি। ব্যাস, তাহলে মানে খুবই ভালো। বকাঝকা খেয়েছি, তাহলে প্রচুর তারপরে সময় আছে, তারপরে তাহলে প্রচুর বলছি। সময় আছে, পড়ো, ইউটিলাইজ করো, হুম। হয়ে যাবে। হুম, ঠিক আছে, ঠিক আচ্ছা। আছে। হুম। আর কেউ কিছু বলবে? ঠিক আছে, তাহলে বলতে পারো, যার যেটা সমস্যা বলতে পারো। আমি আজকে ওই জন্য ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি। স্যার, রেলের ফর্ম ফিল আপে বিএড থাকলে করা যাবে কি? রেলের ফর্ম ফিল আপে ওটা দেখে নিও তো। আমি একটা সমস্ত গ্রুপে, আমার পুরাতন যারা স্টুডেন্ট তারা জানবে, আমি একটা গ্রুপে দিয়েছিলাম, সেখানে এলিজিবিলিটি কি সিটেট দিতে হবে কিনা একটু দেখে নিও। পিজিটিতে সিটেট মনে হয় লাগে না খুব সম্ভবত, একটু দেখে নিও এলিজিবিলিটি। হ্যাঁ, ওখানে ফর্ম ফিল আপ করতে পারো। ওখানে কিন্তু ভালো, ওখানেও কিন্তু ভালো কোশ্চেন টোশ্চিন আসে, ওগুলো কিন্তু করতে পারো। মানে পাশাপাশি শুধুমাত্র সিএসসি পিএসসি বা মাদ্রাসাতেই থেকো না, পাশাপাশি নবোদয়, কেন্দ্রীয়, এগুলো তো অনেকেই করছে, তো বিহার ঝাড়খণ্ড, এগুলো তো প্রচুর আমার স্টুডেন্ট পেয়েছে, করছে। তারাও আবার এখানে আসছে যে স্যার ওয়েস্ট বেঙ্গলে আসবে, সেটা আসুক না, কিন্তু একটা পেয়ে গেছে না। একটা হাতের কাছে যদি একটা জব থাকে তারপরে কি একটা সাপোর্ট পাওয়া যায়। এবার হ্যাঁ, আবার এরকম হয়, একটা জব পেয়ে গেছি, পড়াশোনা স্যার থাক, আর ইচ্ছে করলো না পড়াশোনা, তো এটা আবার অনেকের হয়। সেই জন্য চেষ্টা করো যে এমন একটা জব পেতে যাতে বাড়ির কাছে খুব ভালো জায়গায়, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আর কেউ মাদ্রাসা সম্পর্কে কিছু বা পিএসসি সম্পর্কে কিছু জানতে চাও, কিছু বলার থাকে বলো। ঠিক আছে, পড়ো, নিজেরা স্যার, পড়ো। এটার জন্য কি হ্যাঁ, বলো, লাগবে? কি বললো আফরিন? বিএড কমপ্লিট করবে? বিএড তো নর্মালি তো এখন যা পরীক্ষা পদ্ধতি, তাকে তো এনসিটি সব বলেই দিয়েছে বিএডটা কমপ্লিট। এবার জানি না, দেখো ফর্ম ফিল আপ তো হয়নি, বিএড কমপ্লিটই চাই ওরা। আগে দেখো 2015 সালে যেটা হয়েছে, সেখানে তো বিএড ছিল না, সবাই দিতে পেরেছে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে তো এবার বিএডটা মাস্ট খুব সম্ভবত। অ্যাপিয়ারিং হতে পারে, আমি দেখা যাক এবার কি করে ওরা। কেন, তোমার কবে বিএড হয়েছে? তোমার কবে? স্যার, বিএড থার্ড ইয়ারে, থার্ড সেমিস্টার আর কি।
বাবা, থার্ড সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টার ফর্ম ফিল আপ হয়ে যাবে, একটু চাপ আছে, দেখে নিও ফর্ম ফিল আপ হলে, দেখে নিও হ্যাঁ কি আছে না আছে, এলিজিবিলিটি দেখে নিও, ঠিক আছে? ও, ঠিক হ্যাঁ আছে। আর কেউ কিছু কোশ্চিন করবে? হুম, কিছু কোশ্চিন থাকলে বলো, কারোর কিছু যদি কোশ্চিন থাকে। নেক্সট ডে রিয়েল অ্যানালাইসিসের কোন কোন পোর্শন গুলো হবে? রিয়াল অ্যানালিসিসের কিসে বলো? এই আমার ব্যাচে? ও নেক্সট রিয়েল, দিন, হ্যাঁ নেক্সট রিয়েল। দিন আমরা, নেক্সট দিন আমরা প্রথম দিকে, আমার যদি কোর্সে থাকো, তুমি তো করেছো শিল্পী, তো সেখানে হচ্ছে দেখবে যে ওই রিয়াল নাম্বার সিস্টেম, সেট সিন আর সিকোয়েন্স সিরিজ, এগুলো একটু পড়ো, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চিন করবো। রিয়াল নাম্বার সিস্টেম, সেট সিন আর সিকোয়েন্স সিরিজ, এই চারটা পোর্শন থেকে করবো, বা এনুমারেবলটাও একটু পড়তে পারো, ওখান থেকে অনেক সময় কোশ্চিন আছে। এই প্রথম দিকের কিছু পোর্শন পড়ো, ঠিক আছে? দুদিনে আমি জানি না সবটা পড়া হবে কিনা, কিছু কিছু পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, আমি কোশ্চিন করতে থাকবো, পারবে কি পারবে না সেগুলো দেখবে, আমি কিছু কঠিন করবো, কিছু সহজ করবো, যেরকম আমি করি। তো সেখান থেকে করবে, করার চেষ্টা করবে, যেগুলো পারবে না সেগুলো আবার রিভিশন দিবে। রিভিশনটা মাস্ট, এক একটা জিনিস অনেকবার করে দিতে হবে। হ্যাঁ, নেক্সট মাদ্রাসা কবে হতে পারে? আমার মনে হচ্ছে নেক্সট মাদ্রাসা এই রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হচ্ছে, আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট না বেরিয়ে যায়। এবার অ্যাকচুয়ালি মাদ্রাসাতে অনেক সিট ছিল জানো, ওরা সব লুকিয়ে রেখেছে। আমি তো খোঁজ নিলাম, আমাদের মালদা ডিস্ট্রিক্টে মাদ্রাসাতে এবার অনেক সিট ছিল, কিন্তু এরা এত কম সিট দিল না এবার চাকরি এতজনের, তো সেই কারণে হয়তো আরেকবার দিতে পারে, হয়তো এক বছরে, বা এবার হয়তো মাদ্রাসার রিক্রুটমেন্টটা হওয়ার পর, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি করছে, ওদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, রিক্রুটমেন্ট হয়তো 15 দিনের মধ্যে ওরা রেজাল্ট বের করে রিক্রুটমেন্ট করে দিবে। তারপর হয়তো আরেকটা বেরিয়ে যেতে পারে, বলা যায় না, সেই বাকি সিটগুলো দিয়ে দিবে। বেরোলে তো খুবই ভালো, আমি তো চাই বেরোক, তাতে খুবই ভালো, সবার উপকার হচ্ছে। অনেক ছাত্রছাত্রী যারা এতদিন ধরে বসেছিল, যাদের মধ্যে কোয়ালিটি আছে, যাদের মধ্যে পোটেনশিয়াল আছে, তারা চাকরি পাচ্ছে, ঠিক আছে? যারই হোক, আমার ছাত্র হোক, আমার ছাত্রের না হোক, সব তো আমার ছাত্রের হবে না, সবাই আছে ওয়েস্ট বেঙ্গলে, সবাই তো আমার কাছে পড়ে না, কিন্তু যাদেরই হচ্ছে আমি খুব খুশি যে না হচ্ছে। এবং মানে এই যে একটা শুরু হয়ে গেছে, যে একটা পরীক্ষার ইয়ে, এটা ভালো। তোমাদের পক্ষেও কি হয়েছে, এই যে এতদিনের ধরে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, অন্য লাইনে চলে যাচ্ছে, তারা এখন বুঝতে পারছে না, আবার এই লাইনে আসবো, আবার পড়াশোনা করবো, তাতে ভালো হচ্ছে। মাদ্রাসা হতে পারে, আবার আরেকটাও হতে পারে বিধানসভার আগে, না হওয়ার কিছু নেই। আমি দেখো, আমি স্যার কোনো কনফার্ম কিছু বলি না, তো আন্দাজে কথা বলি না, কিন্তু যদি তুমি বলো তো আমার, আমি যেটা আমার মতামত, আমি যেরকম পিএসসির আগে, এসএসসির আগে, পিএসসির আগেও বলেছিলাম যে এত তাড়াতাড়ি পিএসসি পরীক্ষা হয় না, কিন্তু ওদের সময় মিনিমাম 7-8 মাস সময় লাগে, আমার আগের ভিডিওতে দেখবে তো, এদের 9 মাস, তো ওরকম একটা হয়। হ্যাঁ বলো, কি বলবে? স্যার হুম হুম। বলছিলাম যে ওই এমসিকিউ এর জন্য কোন বই ফলো করতে হবে? এমসিকিউ এর জন্য তো মার্কেটে যে বই আছে সেগুলো তো সব কমন বই, ওই তো সেই চলছে বংশীধর সাহা, আর এই আমি নতুন নতুন কোশ্চিন করাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আমি তো ওগুলো করো না, ওগুলো রিভিশন দাও। দেখো মাদ্রাসাতে তো পুরো বংশীধর সাহু তুলে দিয়েছে। হ্যাঁ, আর যারা যারা আমার কাছে পড়েছে ঠিকঠাক, তারা মানে যদি আমাকে সত্যি কথা বলো, যে 60 থেকে 70% কোশ্চিন কমন এসছে আমার সব থেকে। আমি বলবো না যে আমি ইউনিক করেছি, সবার থেকে সবকিছু কমন এসছে। যদি ঠিকঠাক ভাবে কেউ রিভিশন দাও না, বেশি কঠিন জিনিস পড়ার দরকার নেই, আমি তো অনেক কঠিন জিনিস করিয়েছিলাম, যে যদি কোশ্চিন কঠিন হয় সব রকম প্রিপারেশন নিয়ে। কিন্তু যদি তুমি নর্মাল ঠিকঠাক ভাবে যদি একটু পড়ে যাও, একটা জিনিস যদি বারবার করে রিভিশন দাও, যদি কিছু উত্তর মুখস্থ করতে পারো, কিছু যদি কম ভুল করো, তাহলে একটা বই ফলো করো, যে কোনো, সেটার সবকিছু করো। বংশীধর সাহু করতে পারো, একটা আছে সুখেন্দু কর, আমারই স্যার যাদবপুর ইউনিভার্সিটি, তার বই ফলো করতে পারো। হ্যাঁ, বা ওই একজন আছে কি বলো, এমনি ইয়ে পাবলিক, সাতটা পাবলিকেশনে কি সব বই টই আছে, সেগুলো করতে পারো। যে কোনো একটা বই ধরে করো, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু রিভিশন দিয়ে দেবে গোটা বই, মানে ওই 5টা বই করবো আর প্রত্যেকটা বই ভুলে যাবো, স্যার মুত্তর মুত্তর মুখস্থ থাকলো না, বা স্যার ভুলে গেছি এটা কি করে, ওটা জানা হয়। যেটা করবে সেটা 5বার 10বার করে পুরো থোটস্থ করে দিবে ওটা। আমার নোট, আমি যা রিভিশন দিয়েছি, আমি যেগুলো করছি, সব পড়ে যেতে হবে পরীক্ষার আগে, সব রিভিশনটা মাস্ট। ওই স্যার আমি এত কিছু পড়ে নিলাম, তারপর স্যার আর পরীক্ষার আগে রিভিশন দিতে পারলাম না, সেটা যাতে না হয়। রিভিশন মাস্ট, সেই জন্য গুছাতে শুরু করো, গুছানোটা একটা খুব দরকার। যা যা আছে সব গোছাতে শুরু করো, প্রিন্ট আউট শুরু করো রিভিশন নেওয়ার জন্য। যত তুমি প্রিন্ট আউট করবে, দেখে দেখে পড়তে পারবে, তত ভালো। মোবাইল থেকে না অনেক সময় অসুবিধা হয়, খুঁজে পাওয়া যায় না কোথায় কি রেখেছি না রেখেছি, সেই জন্য আমি গুগল ড্রাইভেও করে দিচ্ছি সবকিছু, গুগল ড্রাইভ থেকে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, আর কিছু বলবে কেউ? স্যার, হ্যাঁ বলো। লাস্ট পিএসসির পরীক্ষা 15 সালে Your হয়েছিল। হ্যাঁ, স্কুলে 15 সালে হয়েছিল, স্কুল মানে 15 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, পরীক্ষা মনে হয় কত 16-17 হয়েছিল, মানে 16তে মনে হয় পরীক্ষা হয়েছিল, এক্সাক্ট আমার মনে নেই। 15তে নোটিফিকেশন, মানে 2015 অ্যাডভার্টাইজমেন্ট। এবার যেমন 24, 9 বছর পর হলো। তার না, কিন্তু পলিটেকনিক হয়েছে, 3বার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, টোটাল 4বার 5বার হয়েছে, হয়েছে অনেকবার পরীক্ষা হয়েছে। আচ্ছা। হয়েছে অনেকবার পরীক্ষা, এমনি হয়েছে, সিলেবাস একই, কোশ্চিন একই। একবার তো পিএসসি তে আগের বার যেটা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই হুবহু কোশ্চিন, 60টা কোশ্চিন চলেছিল, 50-60টা, জানো না কি অবস্থা। এরকম হয়েছিল একবার নেটে, এরকম হয়েছিল 2013-14 সালে।
জুনে যে আসছে ডিসেম্বরে একদম 30টা 40টা কোশ্চেন হুবহু সব ডিসেম্বর, যারা জুনের কোশ্চেন করে গেছে ডিসেম্বরে কোশ্চেন কমপ্লিট। কিন্তু পিএসসির না কোশ্চেন গুলো ভালো করে করাবো, বুঝতে পেরেছো? এটা একটা পিএসসির ক্ষেত্রে দেখেছি আমি, আগের বছরের কোশ্চেন রিপিট আছে অনেকবার। যদি কোশ্চেন গুলো পিএসসি দেখে থাকো, আমি ঠিক বলছি কিনা দেখবে তখন, পিএসসির কোশ্চেন অন্তত 15-20টা কোশ্চেন আগের বার থেকে রিপিট আসে। কিন্তু পিএসসি তে কাট আপ একটু বেশি ওঠে, ওই 15টা কোশ্চেন সবাই পারে। কিন্তু পিএসসি তে আগের বছরের কোশ্চেন গুলো খুব ভালো করে আমি করাবো, ঠিক আছে? চিন্তা নেই। হুম, বলো, কেউ একটা কিছু বলছিলে স্যার? নেগেটিভ মার্কিং থাকবে এবারে? অবশ্যই, 4টাতে একটা মনে হয় পিএসসি। পিএসসি 4টাতে একটা, 3টাতে একটা, 3টাতে একটা মনে হয়, 3টে বা 4টাতে একটা হয়, হ্যাঁ। আমি একটু ভুলে গেছি কটাতে হয়, গো জানো পিএসসি তে? পিএসসি তোমরা কেউ দেওনি না কোনোবারই? পলিটেকনিকও তো তোমরা দিতে পারবে না, পলিটেকনিক দিতে পারবে? পলিটেকনিক তোমরা দিতে পারতে গো, তোমরা, তোমার বয়স হয়নি মনে হয় তোমাদের তখন। 4টাতে একটা বা 3টাতে একটা, আমি দেখে নিবো। স্যার, হুম হুম হুম। স্যার বলছি পিএসসি পরীক্ষায় মানে 11 12 আর 9 10 একসাথে মানে দুটো করা যাবে? মানে যাদের এমএসসি করা আছে, না যে কোনো একটা করতে হবে মাদ্রাসা একই থেকে? ডেটে পরীক্ষা হলে তো মুশকিল। হুম, ওরা একই ডেটেই নেয় মনে হয়। সব চালাক হয়ে গেছে, ও দুটো দুটো করে তোমার ঝামেলা করবে না ওরা, ঠিক আছে? যদি স্যার একই মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামের ব্যাপারটা কি, মানে সবাই কি সবটাতে এলিজিবল কি ওটা তো? হ্যাঁ, যেহেতু ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যেই সমস্ত স্কুলগুলো ইংলিশ মিডিয়ামে আছে সেই সমস্ত স্কুলগুলো তো সবাই তো, ওখানে তো বাংলা মাস্ট, এলিজিবিলিটি তো অন্য কোনো ব্যাপার নেই। ওটার জন্য কি দুটো পরীক্ষা না একটাই পরীক্ষা হয়, ওটাই বুঝতে ও পারছি না, না। ওটা তো আলাদা আলাদা নিয়ে দিয়েছে না। একটা হ্যাঁ দিয়েছে হ্যাঁ। 14, আর একটা দিয়েছে 20, তার মানে 14তে হচ্ছে এবি লেখা আছে, দেখবে এবি। হ্যাঁ, এবি মানে হচ্ছে বাংলা মিডিয়ামের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। আর 20তে মনে হয় সিডি, সিডি মানে হচ্ছে যে ইংলিশ মিডিয়াম, খুব সম্ভবত, নোটিশটা দেখলে দেখবে, হ্যাঁ। আমি আজকে একটা ভিডিও দিয়েছি ইউটিউবে, সেখানে সব বলা আছে, দেখে নিবে সবকিছু, হ্যাঁ। এক। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস দুটোর কি, সিলেবাস পিএসসির কলেজে এক, পলিটেকনিক কলেজে এক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবকিছুতে এক, সিলেবাস এক। আমি বারবার করে বলছি না, সিলেবাস হচ্ছে সব এই জিনিসই। গোটা ওয়েস্ট বেঙ্গলের টিচিং লাইনে যে কোনো পরীক্ষা দাও, সব কিছুর সিলেবাস এটাই। মানে যেটা এসএসসি আছে সেটাই, একটু কম বেশি, যেমন এসএসসি তে এলপিপি আছে, পিএসসি তে নেই, এসএসসি তে পিএসসি এলপিপি নেই, এখানে বুলিয়ান নেই, এখানে বুলিয়ান আছে। এই 19-20, আমার কথাটা বুঝতে পারছো? বাকি সিলেবাস আমার এসএসসি যা করিয়েছে সম্পূর্ণ একই, সম্পূর্ণ। সেখানে এলপিপি বাদ হয়ে গেল, বুলিয়ান অ্যাড হয়ে গেল, ব্যাস। ঠিক আছে, ওকে। আর কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে বলো, বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এইগুলো চেঞ্জ করতে হবে, এই যে নামে ওপো, এগুলো এখনো চেঞ্জ করছো না কেন? তোমরা তো আমার আগেকার স্টুডেন্ট গো। ওপো, তারপরে বলো আরো কি কি, নতুন নতুন মোবাইল কিনেছো নাকি? স্যারকে দেখাবে সব যে স্যার আমি নতুন নতুন দামি দামি মোবাইল কিনেছি। ওপো দামি মোবাইল তো। আর কি মোবাইল কিনেছো শুনি? আর কি আছে দেখি? আর নেই, একজনই আছে ও। তো এটা দেখতে হবে। সৌরভ মাইক অন আছে, কিছু বলবে? সৌরভ ঘোষ, সৌরভ পাল। স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট শনিবার দিন নেবো, হ্যাঁ। নেক্সট ক্লাস আমরা শনিবার দিন নেবো, ঠিক আছে? এই শনিবার দিন আমরা 8টা থেকে 7:30, 8টা, 8টাই ধরো, একটু দেরি করেই শুরু করি। আমরা নেক্সট ক্লাসটা 8টা থেকে দেবো। স্যার আপনি যতটা পড়িয়েছেন অতটা করে করলেই হবে তো? একদম, আমার কথা বিশ্বাস করো, ঠিক আছে? আননেসেসারি আর হেডেক নিতে হবে না কিছু, যা আমি পড়িয়েছি সেটা পড়ো, আর যেগুলো যেগুলো আমি বলে দেবো সেগুলো একটু এক্সট্রা করো, তাহলেই হবে। নেক্সট ক্লাস আজকে কত তারিখ? 16 তারিখ তো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 18 হবে নাকি? আজকে 16, তাহলে 18ই জানুয়ারি 8টা থেকে। আর রোববার দিন সবই ঠিক ছিল, কিন্তু আমার খুব একজন কাছের ভাইয়ের বিয়ে পড়ে গেছে আর কলকাতাতে, আমি যদি যাই তাহলে সেই ক্লাসটা মিস যাবে। যাই হোক, তার বদলে আমি একটা মঙ্গলবার নিয়ে নিব, বা নেক্সট শনি রবি নিয়ে নিব, বৃহস্পতি শনি রবি, সে দেখছি আমি। শনিবার তো আগে ইয়ে করি, আমার ঠিক নেই, কনফার্মেশন নেই। তবে আমরা 18 তারিখ অ্যানালিসিসের কোশ্চিন করবো, হ্যাঁ। সবকিছু বুঝিয়ে দিলাম। যার যেটা কোয়েরি আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সব সময় রিপ্লাই দেবো। যদি বিজি পাও আমি ঠিক কল ব্যাক করবো, বা আমি যদি না ধরি ভাববে আমি পড়াচ্ছি, ক্লাসে আছি, বা হয়তো আমি গাড়ি চালাচ্ছি বা কিছু একটা বাইরে আছি। আমি নিশ্চয়ই ঘরে থাকলে যদি দেখি ফোন, আমি অবশ্যই কল ব্যাক করে নিব, কোনো চিন্তা নেই। যার যেটা কোয়ারি, বারবার করে বলছি, লজ্জা পাবে না, লজ্জার কোনো জায়গা নেই, শিখতে গেলে লজ্জার কোনো জায়গা নেই। জীবনে কোনো পাপ কাজ করছো না, ভালো জিনিস করছো, চাকরি পরীক্ষার জন্য পড়ছো, তাতে কোনো রকমের লজ্জা নেই। তার জন্য স্যারকে 5বার কেন 10বার মেসেজ করতে পারো।
আমি একটুও বিরক্ত হব না, আমাকে কোনোদিন বিরক্ত বোধ দেখোইনি, আমি হইও না বিরক্ত, কারণ ছাত্রছাত্রীরা মেসেজ করবে অবশ্যই, আমি তাদেরকে হেল্প করবো যতটা সম্ভব পারবো, যতটা জানবো। আমি কোনোদিন ওই উল্টো পাল্টা করে বাড়িতে কথা বলে তো আমি কোনোদিন লাভ নেই, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করতে, যতটা আমি জানি। যেটা জানি না আমি বলে দেবো যে অন্য কারো কাছ থেকে খোঁজ নাও। এবং যার যেটা দরকার আমাকে যে কোনো টাইমে ইয়ে করবে, খালি আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, বলো, আমি স্যার হিসেবেই বলছি, রিভিশন দাও। বাকি আমার দায়িত্ব, তোমাদেরকে দিয়ে বাকি সবকিছু করিয়ে না, খালি রিভিশনটা দাও, পড়ো, কারণ ওটা তো আমি আর করতে পারবো না, আমি যদি নিজে পড়ি তাহলে তো তোমার লাভ হবে না। কিন্তু তোমরা নিজেরা পড়ো, প্র্যাকটিস করো, আমি যে পদ্ধতিগুলো বলছি উত্তর মুখস্থ, এইগুলো শুরু করো। বুঝতে পেরেছো? একটা করে পোর্শন রিভিশন দাও, মানে যাতে করে তুমি না দেখে তার কোশ্চিনের অ্যান্সার বলে দিতে পারো, এইভাবে রিভিশন দাও। এই স্টাইলটা, এই টেকনিকটা কিন্তু আমি অনেকদিন ধরে বলে আসছি, এটাকে অনেকে ফলো করছে, অনেকে করছে না। আর প্র্যাকটিস করো লিখে লিখে, কেন? তাতে ভুল কম হবে। এই যে অনেকের ভুল হয়ে যাচ্ছে না, ক্যালকুলেশনে ভুল হচ্ছে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে ভুল হচ্ছে, বা মাথা কাজ করছে না পরীক্ষার সময়, সেটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করলে দেখবো অটোমেটিক্যালি না কোনো কোনো জিনিস মাথা থেকে বেরিয়ে যায়, মানে মনে করতে হয় না, অলরেডি মনে পড়ে যায়, ও হাত চলে যাবে। আজকে যদি বলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মনে করতে হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে আচ্ছা এ স্কোয়ার প্লাস, অটোমেটিক তুমি আর চিন্তাই করবে না কোনোদিন, তোমার মুখ থেকে ফ্লুয়েন্টলি বলছে, তুমি কিন্তু তখন তোমার মাথার কাজ করছো না, তোমার মুখেই বলছে। কিছু কিছু জিনিস পড়তে পড়তে এমন হয়ে যায় যে তখন মাথাকে ইউজ করতে হয় না, এমনি চলে আসে। তো সেই জিনিসটা করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট আমরা শনিবার দিন তাহলে মিট করছি, এবং আমরা শনিবার থেকে কিন্তু অ্যানালিসিসের ক্লাস করছি। আর কিন্তু শনিবার থেকে এক্সট্রা কিছু বলবো না, যা বলার যা জিজ্ঞেস করে আজকে বলে দাও, কারণ প্রতিদিন কিন্তু আমি এই সমস্ত কোয়েরি অ্যান্সার আর করবো না। ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে, যদি কিছু থাকে আমাকে বলো। নেই? বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, মুখস্থ উত্তর করতে গিয়ে স্যার মাঝে সাথে 16টা ভুল করেছি স্যার, যার জন্য অবস্থা তো খারাপই হয়ে গেছে। তাহলে তুমি স্যার ক্যাপাসিটির বাইরে উল্টোপাল্টা করছো। স্যার পড়ছি, ওই যে 1+p এসেছিল, p>1 <1, না, আমি ওটা ওটা করে ওটা গেছি কিন্তু ওখানে। না না না, ওটা তো ওই কোশ্চিন না, ওটা তো কোশ্চিনটা অন্য ছিল, ওটা কন্ডিশনালি কনভার্জেন্ট আর এটা ছিল, তাই না? স্যার ওই স্যার পড়ছি একটা, বুঝতে না, গিয়ে ওটা ওটা পরীক্ষার ওটা সময় ওটা আলাদা করে ওটা দিয়েছি স্যার। ওটা উত্তর মুখস্থ না, ওটা তুমি ভুল ভুল কোশ্চিনের উত্তর মুখস্থ, সব কোশ্চিনের তো উত্তর মুখস্থ হয় না, ওটা তুমি পি গ্রেটার দেন নট পি লেস দেন, ওটা অন্য জিনিস। আর ওখানে কন্ডিশনালি আর ইয়ে ছিল, তার মধ্যে ওটা দুটোর মধ্যে ইন্টারসেকশনটা বের করতে হতো, এগুলো একটু তোমাকে। উত্তর স্যার মুখস্থ করা ওই মানে টাইম, একদম যে কিছু না দেখে শুধু উত্তর মুখস্থ করে লিখবো, ওই এবিসিডির মতো ওই জিনিস করতে হবে না। উত্তর মুখস্থ এত করা যায় না, 15-20টা কোশ্চিন করতে পারলেই ভাববে যে তোমার ভাগ্য ভালো। বাকি তোমাকে 40টা ওখানে কষতে হবে, না কষে হয়? ওটা তুমি কি ফিজিক্স পড়ছো না হিস্ট্রি পড়ছো, যে তুমি কেমিস্ট্রি পড়ছো যে না দেখবার তারপর ওই যে অ্যান্সার? স্যার ওটা কাজে লাগাচ্ছিলাম যে প্রথম 15 মিনিটে যদি আমি 1 থেকে 100টা প্রশ্ন করাটা দেখে নিয়েছি, ভাবছি এই 10টা প্রশ্ন আমার রেডি আছে, আমি ওটা করতে গিয়ে ওই ওই প্রথম আধা 15 মিনিটে ওই ওই প্রলোভনটা করতে গিয়ে আমার 15টা 16টা গেছে স্যার, নাহলে 48 হয়ে যেত স্যার আমার। তোমার প্রবলেমটা তো ওই জায়গাটা না, ফেসে গেছে স্যার আমার। তোমার কনসেপ্টটা ভুল, আমি তোমাকে বলে দিই। সব সময় 1 থেকে 100 আগে দেখবে স্যার না। ওটা কি করে ইয়ে করবো আর কি? আমি তোমাকে বলছি 1 থেকে 100 বারবার দেখবে না, তুমি 5বার করে দেখবে 1 থেকে 100, তোমার সময় নষ্ট। তুমি আমার কথা শোনো, তুমি 1 নম্বর কোশ্চিনে গেলে তো, 1 নম্বর কোশ্চিনটা দেখলে পারবো কি পারবো না, পারলে উত্তর মুখস্থ আছে, গোল করে দিলে উত্তর মুখস্থ করবে। তুমি দেখবে যে আচ্ছা পরে আবার কতবার পরে করবে, পরে করতে গেলে তো তোমার সময় লাগছে না আরেকবার করে দেখতে। তুমি 1 থেকে 100 একবারই দেখবে, যেগুলো পারবে উত্তর মুখস্থ সেগুলো ওখানে, আর যেগুলো পারবে না সেগুলো করে করে তারপরে দিবে, মানে তোমাকে একদম প্রথমে সব উত্তর মুখস্থ করে লিখবে ওরকম না। 1 নম্বরটা স্যার হ্যাঁ ওটাই করতে গেছি আমি। না, ওটা ভুল করেছো। 1 নম্বরটা উত্তর মুখস্থ, হ্যাঁ গোল করে দিলাম। 2 নম্বরটা হ্যাঁ, পারবো করি, করে দিলে হয়ে গেল। 3 নম্বরটা পারবো না, ছেড়ে দেবো, পরে দেখবো। এবার মনে হতে পারে স্যার দুটোর মধ্যে অপশন কনফিউজ, না গোল করে দিলে যে 3 নম্বরটা পরে আরেকবার রিভিশন দেবো লাস্টের দিকে। যেগুলো পারবো না কিন্তু মানে যেগুলো হচ্ছে একদমই পারবো না সেগুলো ছেড়ে দিবে, যেগুলো পেরে যাবে সেগুলো করে নিবে, আর যেগুলো মনে হবে যে না পারতেও পারি, বা এখন হয়তো ক্যালকুলেশনটা বড় হচ্ছে পরে করব, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক সময় আছে পারবো কিন্তু ক্যালকুলেশন বড়, ছেড়ে দেবো, তখনই ক্যালকুলেশন করতে হবে না, সময় নষ্ট হবে। তার ফলে কি হবে, তখন সময় নষ্ট হবে, তারপর দেখবে আধ ঘন্টার মধ্যে 10টা কোশ্চেন করেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু, তখন মনে হবে ঘাবড়ে যাচ্ছে, ওটা না। প্রথম কাজই হচ্ছে যেগুলো সহজ কোশ্চেন সেগুলো করা, যেগুলো মনে হবে পারবো উত্তর মুখস্থ সেগুলো করা, যেগুলো মনে হবে একটু মিডিল টাইপের কোশ্চেন সেগুলো করা, যেগুলো ক্যালকুলেটিভ কিন্তু পারবো সেগুলোকে গোল 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 করে রেখে দিবে, লাস্টে করবো গোল মানে কোশ্চেনের উপর গোল করে দিবে। কোশ্চিন তো তোমার আর পরিষ্কার করে একদম সুন্দর কোশ্চিন করে লাভ নাই, সব সময় রাফ কোশ্চিনের মধ্যে করবে, বারবার করে বলছি পরের পেজে এই পেজে এত সময় নেই। আর যেগুলো মনে হবে একদমই পারছি না সেগুলো ছেড়ে দেবে। তারপর আবার দ্বিতীয়বার দুবারে হবে, প্রথমবারে রিভিশন দেবে 1 থেকে 100, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে হবে। তারপর বাকি 20 মিনিট ওই 5-10টা বা কোশ্চিনের জন্য রেখে দিবে, তার মধ্যে যেগুলো পারবে পারবে, যেগুলো পারবে না পারবে না। এই হচ্ছে স্ট্র্যাটেজি। তুমি প্রথমে 100টা কোশ্চিন দেখে নিয়ে প্রথমে উত্তর মুখস্থ, তারপর আবার প্রথম থেকে, ওই জিনিস হয় না, সময় নষ্ট করেছো।
ওটাই ওটাই করেছি স্যার, ভাবলাম যে 20টা অঙ্ক তাহলে বেনিফিট হবে, আধা ঘন্টা 30টা করবো এরকম টার্গেট ছিল। আরে 20টা অঙ্ক ওটাই তো হয়ে গেছে তোমার, স্যার। 20টা অঙ্ক তো তোমার এমনি বেনিফিট হবে, তুমি প্রত্যেকটা করতে করতে যাও না, তার মধ্যে এটা উত্তর মুখস্থ হবে, সেটা তুমি তো সঙ্গে সঙ্গে করবে, তার মানে আলটিমেটলি তোমার বেনিফিট হচ্ছেই। আমার কথাটা বুঝতে স্যার, পারছো? স্যার তোমার নেয়ার অ্যাপে ওই দুটো অপশন গুলো খুব রিলেটেড হয়ে গেছে, ওই যে আলফার অঙ্কটা, সি আলফা সেটা টু ফোর সেটা আলফা। তুমি ভুল এগুলো করেছো, সেটা আলাদা স্যার, ব্যাপার। এগুলোতে কিন্তু না, তুমি এগুলোতে ভুল নেগেটিভ করেছো হয়ে তার গেছে। মানে কিছু কিছু অঙ্ক তুমি করোনি, কিছু কিছু অঙ্ক তুমি দেখে মনে হচ্ছে এটাই হবে, সেটা তো ভুল ডিসিশন না একদম। আমি তো স্যার, ওটাই বারবার, ওটাই করেছিলাম, ভাবলাম ওটাই করেছি। তোমার স্ট্র্যাটেজি ভুল, আমি আবার বলেছি বারবার, উত্তর মুখস্থ ভালো কথা, কিন্তু তার নেগেটিভ দিক আছে। যদি কোশ্চিন মুখস্থ থাকে তাহলে উত্তর মুখস্থ হবে, ওই উত্তর মুখস্থ কোশ্চিন চেঞ্জ হয়ে গেছে তখনও লাভ নেই। আমি কিন্তু বারবার করে বলছি এর বেনিফিট আছে, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজও আছে। সেই জন্য খুব ভালোভাবে যদি উত্তর মুখস্থ করতে পারো তাহলেই করবে, না হলে ভাই আমার দ্বারা হবে না, আমি আস্তে আস্তেই করবো যেরকম ভাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে উত্তর মুখস্থ করলে অনেক অ্যাডভান্টেজ, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, এই যে সাজ্জাদেরকে সেই ডিসঅ্যাডভান্টেজ হলো। যাই হোক, তো এগুলো করো না, একবার অভিজ্ঞতা হলো। এটাকে তো ওভারকাম করতে পারবো স্যার, এত মানে ওভারকাম সবাই তো হবে স্যার? কেন হবে না, সবার তো হয়। ঠিক আছে স্যার। যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো না, গল্প করো তাদের সঙ্গে, কেন হবে না, আমি তো বলছি হবে, অবশ্যই হবে। একই পরীক্ষা স্যার, আমার নেগেটিভটা আমি খেয়ে নিয়েছি স্যার, একই পরীক্ষা দিয়েছিলাম স্যার, নেগেটিভটা শেষ করবো। ওটাই তো মারাত্মক, ওটাই তো, নেগেটিভ খেলে তো হবে না, তাহলেই তো ওটাই তো পরীক্ষার ইয়ে। তুমি পরীক্ষা দিতে স্যার, পরীক্ষা দিতে গিয়ে মনে হচ্ছে যে 60-এর বেশি মনে হয় নামবে না, এই প্রলোভ করতে গিয়ে স্যার, নালে মানে এই তো হেডেকটা হয়ে গেল। দরকার দরকার ছিল না 60, কাট অফ দেখো এখন 48, তাও চারটা কোশ্চেনের নাম্বার দিয়ে দিয়েছে 44 45। ওই ভাবতে পারিনি স্যার 40, মানে 40-45 কাছাকাছি মানে হয়ে যাবে। মানে হতেই পারে। পশ্চিম থেকে ভয় লেগে গেছে, এতদিন বাদে হচ্ছে এটা, মানে খুব একটা কাজটা খুব যাই হোক, মানে। একটা অভিজ্ঞতা তো হলো তো, এবার হয়তো হ্যাঁ স্যার, এটা দ্বিতীয়বার আর এই ভুলটা হবে না। ঠিক আছে, স্যার ফার্স্ট টাইম হলো তো, এটা সমস্যা। ঠিক আছে, হোক, সেটা অসুবিধা নেই। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? হ্যালো স্যার, বলো। বলছিলাম যে স্যার সামনের স্যাটারডেতে যেটা বললেন স্যার, হুম অ্যানালিসিস পোর্শনটা টোটালটাই কি পড়া ওই দিন প্র্যাকটিস হবে স্যার? এই যে লিখে দিয়েছি, লিখিনি ও বলে দিয়েছি, সেট সিনার, হ্যাঁ রিয়াল স্যার। নাম্বার সিস্টেম, সিকোয়েন্স, সিরিজ। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা। ওকে, ঠিক আছে, ঠিক আছে তাহলে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো, নিশ্চয়ই শাহানি বলো। স্যার আপনাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ওই কোশ্চেন দিয়েছিলাম না, ওই জেড একটা কোশ্চেন আমি আপনাকে দিয়েছিলাম হ্যাঁ ওটা। দিয়েছিলে যে কি করে Z24 এর কি করে হয়, আমি কোশ্চিনটা হ্যাঁ আর্চিভ জেড। করে রেখেছি, আমি বলে দেবো তোমাকে, বলে দেবো, আমি বলে দেবো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওটা ঠিক ওটা আছে। বলে দেবো আমি, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি কোশ্চিনটা দেখেও রেখেছি, আমি তোমাকে এত আজকে ব্যস্ত বলে আমি তোমাকে অ্যান্সার দিতে পারিনি। আচ্ছা যাদের আচ্ছা যাদের আমি ঠিক আছে। আলাদা করে রেখে দিয়েছি, তোমারটা আমি বলবো। স্যার আমাদের শনিবার রোববারের ক্লাস হবে। হ্যাঁ শনিবার রোববারই তো, না বৃহস্পতি আর রবি করবো ওটাকে। হ্যাঁ তবে কিছু কিছু দিন শনিবারটাও রেখো, মানে ওটা আমার হাতে রেখো, কারণ আমার অনেক সময় কামাই হয়ে যায়, তো আমার এত কাজের মধ্যে থাকে, বুঝতেই পারছো, এত এত ব্যাচ। কোনো দিন কোনো ধরো কোনো ব্যাচের পরীক্ষা, যেমন মক ইন্টারভিউ, হট করে মক ইন্টারভিউ নিয়ে নিলাম কিছুদিন। তো এইগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নাও, চিন্তার কিছু নেই। আমি তার আগে বলে দেবো, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করো আমার সাথে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সুদীপের ইন্টারভিউ কেমন হলো? সুদীপ, সেই সুদীপ মন্ডল তো? হ্যাঁ সুদীপ স্যার, কিছু, ভালো হয়েছে। ভালো ফোন হয়েছে? করবো বলে ও করা তুমি হয়নি। বলে, ফোন করে বলা হয়নি না, ঠিক আছে তাহলে, অল দ্য বেস্ট। ঠিক আছে, ভালো হয়েছে যখন ইন্টারভিউ, ঠিক আছে। ঠিক আছে তাহলে, ওকে, ঠিক আছে।